প্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্য। শ্রীকান্ত দা, স্বাগত। আজকে এই বিশেষ দিনে তোমাকে পাওয়া সত্যি সত্যি আমাদের অনেকটা ভালো লাগার। আমারও ভালো লাগছে এই ভেবে যে আবার ঠিক এরকম একটা অনুষ্ঠানে আকাশবাণী ভবনের ভেতরে আবার আসার সুযোগ হলো। এখানে এই ঐতিহ্যমণ্ডিত এই বাড়ির ভেতরে যে কোনো অনুষ্ঠানের সূত্রে আসতে পারাটা আমাদের কাছে সবসময় একটা অন্যরকম একটা বাড়তি ভালো লাগার জায়গা আছে। একটা দুর্বলতার জায়গা তো আছে অবশ্যই, তার কারণ আমাদের ছোটবেলা থেকে শুধু রবীন্দ্রনাথের গান কেন, গান, বিভিন্ন ধরনের গান, নাটক, সব কিছু আমাদের কানের ভেতর দিয়ে আমাদের মরমে প্রবেশ করে আমাদের মন, আমাদের প্রাণকে সমৃদ্ধ করেছে যারা, আকাশবাণী কলকাতা তাদের মধ্যে অন্যতম। আমরা তো রেডিও শুনে বড় হওয়া মানুষ, সুতরাং এই আকাশবাণীর প্রতি আমার দুর্বলতা সেই ছোটবেলা থেকে এবং আজও ঠিক একই রকম আছে। এইটা থাকাটাই খুব স্বাভাবিক, কারণ তখন হাতে হাতে এত মোবাইল ছিল না, ইউটিউব ছিল না, এত অপশন ছিল না। ফলে আকাশবাণী আমাদের গুরু, যেমনটা বলেছিলেন কবি সুমন। একদম। তো আমরা সকলেই সেই জন্যই এই বিশেষ দিনগুলোতে আকাশবাণীতে আসতে পেরে সত্যি আমাদের অন্যরকম ভালো লাগা কাজ করে, অন্যরকম আবেগ কাজ করে। এমন একজন মানুষকে নিয়ে আজকের এই সময়টা আমরা কাটাবো, যে মানুষটি আমাদের জীবনে আলোকবর্তিকা। একদম। তার কথা, তার গল্প, তোমার অনুভূতিতে কিভাবে তিনি আছেন বারবার ধরা দিচ্ছেন, সে খবর তো শুনবই, কিন্তু একটু গানে শুরু করি। আর মাখনদা আমাদের সঙ্গে কিবোর্ডে রয়েছেন। আমাদের এটাও একটা পরম প্রাপ্তি। যদি এই গানটা দিয়ে আমাদের এই গান, তখন আমি স্কুলের ছাত্র, তখন কলকাতার দূরদর্শন শুরু হয়েছে, তখনও রঙিন হয়নি, সাদা কালো ছিল। তো সপ্তাহের অনুষ্ঠান আগেই ঘোষণা করা হতো। তো ঘোষণা করা হলো যে ওই দিন সন্ধ্যাবেলায় একটা বিশেষ দিনের, ওই দিন গান শোনাবেন দেবব্রত বিশ্বাস। তখন আমি বোধহয় ক্লাস 7 বা 8-এ পড়ি। সবকিছু ছেড়ে ওই দিন টেলিভিশনের সামনে ছিলাম। ওই যে গানটা শুনেছিলাম, ওই মাথায় মনে এখনো প্রথিত হয়ে আছে। সেই গানটা দিয়ে আজকে শুরু করি। বরং তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। আপনি কেটেছে আপনার মূল, না জানে সাঁতার নাহি পায় কুল। আপনি কেটেছে আপনার মূল, না জানে সাঁতার নাহি পায় কুল। স্রোতে যায় ভেসে ডুবে বুঝি শেষে, করে দিবানিশি টলমল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হেথা কেহ
গানগুলো তো শুনতে শুনতেই আমাদের বড় হওয়া, কিন্তু বিশেষ বিশেষ দিনে না বিশেষ বিশেষ অর্থ নিয়ে গানগুলো আমাদের কাছে ধরা দেয়। এইখানেই রবীন্দ্রনাথ আমাদের কাছে চিরকালীন চিরন্তন। তুমি কি কোনো অর্থ খুঁজে পেলে এই গানটার মধ্যে এখন এই বিশেষ দিনে? আমি যতবার শুনি গানগুলো, এক একটি গান আছে এক এক সময় অর্থ নিয়ে ধরা দেয় এবং আবিষ্কার করতে করতে চলি। আমি সবসময় বলি, নিশ্চয়ই তুমিও একমত হবে, রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে সঙ্গে বড় হচ্ছেন, নিশ্চয়ই আমাদের হাত ধরে আমাদেরকেও বড় করছেন। কিন্তু আমরা শেষ হয়ে যাব, কিন্তু উনি নিঃশেষ অশেষ হয়ে থাকবেন। কিন্তু এই যে আমি বারবার করে এই কথাটা যখন বলি বা আমরা সবাই বলি যে এক একবার এক এক রকম অর্থ নিয়ে গানগুলো আসে, আজকের দিনে দাঁড়িয়ে এই যে এখন আমরা চারপাশে অবক্ষয় দেখছি, অস্থিরতা দেখছি, সেখানে গানগুলো তো নতুন নতুন চেহারা নিয়ে নতুন নতুন সাজগোজ নিয়ে আমাদের সামনে আসছে। তুমি এই বিষয়টা কিভাবে দেখো? মানে রবীন্দ্রনাথ থাকলে কি এই বিষয়টা কিভাবে দেখতেন, কীরকম মনে হয়? দেখো, খুব সংক্ষেপে যদি বলি, এই যে তুমি একদম শুরুতেই বললে যে কথাটা, রবীন্দ্রনাথ আমাদের জীবনে আলোকবর্তিকার মতো। তো এই আলোকবর্তিকা এই জন্যই তাকে আমরা বলছি যে এখনও আমরা যখন একটু বিভ্রান্ত হচ্ছি, আমরা যখন একটু বিষণ্ণ হচ্ছি, মনে হচ্ছে আমাদের সামনে একটা এমন কোনো দেয়াল উঠেছে যে দেয়াল ভেদ করে আমরা এগোতে পারবো না, যখন আমাদের মোটিভেশনের প্রয়োজন, যখন আমাদের উৎসাহ পাওয়ার প্রয়োজন, যখন আমাদের প্রাণিত হওয়ার প্রয়োজন আসে, তখন আমরা আমাদের চারপাশে যে সমস্ত উপাদান আমরা দেখি এবং যা নিয়ে আমরা যে শিক্ষা নিয়ে আমরা বড় হয়েছি, তার ভেতর থেকেই তো আমরা আমাদের সামনের এগোবার রাস্তাগুলো খুঁজি। অবক্ষয়ের কথা, এই অবক্ষয় নিশ্চয়ই আছে এবং অবক্ষয়ের ভেতরে এখনও আমরা আমাদের ভাষাগত দিক থেকে বলো, গান বাজনার দিক থেকে বলো, এখনও কিন্তু তুমি তাকিয়ে দেখো পরবর্তী প্রজন্মও কিন্তু আমরা তো কিছুদিন পরে চলে যাব, কিন্তু এই যে পরবর্তী প্রজন্ম আসছে, আমি কিছুদিন আগে আমার পুত্রের কাছে শুনছিলাম যে ওরাও কিন্তু যার দিকে তাকিয়ে আছে, যার কাছ থেকে সামনে এগোবার রসদ নিচ্ছে, অন্ধকারে একলা রাতে আমি চাই পথের আলো, এই আগুন কিন্তু ডিস্ট্রাকশনের আগুন নয়, হ্যাঁ, এই কিন্তু আলো দেখাবার আগুন। সেই আগুন কিন্তু পরবর্তী জেনারেশন রবীন্দ্রনাথের কথা থেকেই খুঁজছে। সত্যি সত্যি, তো এই একটা কথাতেই আমার মনে হয় সব প্রশ্নের উত্তর হয়ে যায়। ক্রান্তদর্শী মানুষটি অনেকদিন আগে বসেই বলে দিয়ে গেছেন নিজের সঙ্গীতের কথা, যে আর কিছু থাকুক না থাকুক আমার গান থাকবে। তো এইখানেই আমরা বারবার তাই তার কাছে ফিরে ফিরে যাই। তিনি ঈশ্বর, কারোর কাছে ঈশ্বর, কারোর কাছে সখা, কারোর কাছে বন্ধু, কারোর কাছে পথ প্রদর্শক, নানাভাবে তিনি নানা রূপে ধরা দেন, কিন্তু আমাদের তিনি প্রাণের সখা। একদমই। তো চিরপথিক এই মানুষটিকে নিয়েই আজ 22শে শ্রাবণে আমাদের বিশেষ আয়োজন 107 FM রেনবোতে। আপনারা 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা এই দুটো অফিসিয়াল ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন লাইভ। সেখানে কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করছেন, আমি সেই সমস্ত কমেন্ট একটু একটু পড়ার চেষ্টা করব। বুঝতেই পারছেন আজকে একটা বিশেষ দিন, সেই জন্য একটু অনুরোধের আসর তো হবেই। আমাদের শ্রীকান্তদাকে এতদিন পরে পাওয়া মানে কিছু কিছু অনুরোধের গান তো হবেই। আপনারা আপনাদের মনের খবর একটু জানান, যে মানুষটিকে ঘিরে আজকে আমাদের পথ চলা, অনুভূতিতে অনুভবে রবীন্দ্রনাথ আপনার কাছে ঠিক কীরকম, সে কথাও আপনি লিখে জানাতে পারেন। আর একটা অপশন রয়েছে 990319 9903659996, এই নাম্বারে আপনারা জানাতে পারেন আমাদের আজকে আপনাদের এই অনুষ্ঠানে কি বলার আছে। অবশ্যই আপনারা জানাবেন 9903659992 এই নাম্বারে। আমরা পরের গান শুনি। পরের গানটা দেখো তো, ওই যে তোমার কথা সূত্রেই বলি, অনেক দিনের আমার যে গান, হ্যাঁ, অনেক দিনে আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই, তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে অনেক
গন্ধ তাহার কোথায় পেলে, যে ফুল গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে, যার আশা আজ শূন্য হলো। কিশোর জাগাও তাহার আসে অনেক দিনের আমার যে গান, আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে অনেক দিনে আমার জিগান। অনেক দিনের আমার যে গান, সেই বারবার করে ঘুরে ফিরে আসে এবং প্রত্যেক দিন আমাদের কাছে নিত্য নতুনভাবে ধরা দেয় এই সমস্ত গান। আমাদের হরিহর নৃত্য মন্দির থেকে একজন লিখেছেন যে, যে নিজে যায় চলে, সে যা কিছু ফেলে রেখে যায়, তাতে তার বিচ্ছেদকে আরও দুঃসহ করে তোলে। সংসারের সমস্ত আয়োজনকে কি ফাঁকি বলেই মনে হয় কবিগুরু? কবিগুরু থাকলে তার নিশ্চয়ই একটা জবাব আমরা পেতাম। এবং আমরা গীতবিতানকে, যদি আমাদের মতন যারা মানুষ তারা গীতবিতানকে আঁকড়ে বাঁচি, ধর্মগ্রন্থ মনে করি তো আমরা, আমাদের কাছে গীতবিতান সঞ্চয়িতা ধর্মগ্রন্থ। সব প্রশ্নের উত্তর এবং সমস্ত অবস্থানে মনের যত রকম আবেগ রয়েছে, যত রকমের অনুভূতি রয়েছে, সবখানে কিন্তু তিনি আমাদের সঙ্গ দিচ্ছেন, সেটা আজ অবধি এবং আগামীতেও। আমরা যতদিন বেঁচে থাকবো এবং সজ্ঞানে থাকবো, এটা তো দেবেনই, এবং আগামী প্রজন্মকেও বারবার করে তার প্রশ্নের উত্তর তিনি দিয়ে যাবেন। শুভ দুপুর, আমি এই অনুষ্ঠানটা শুনছি, খুব ভালো লাগছে শুনতে, খুব সুন্দর উপস্থাপনা, ভালো লাগছে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন, আপনারা 9903659992 9903659992 এই নাম্বারে আপনাদের মনের কথা অবশ্যই জানাতে পারেন। আর 22488085 এই নাম্বারে আপনারা টেলিফোনেও আসতে পারেন। আমরা অবশ্যই প্রচুর প্রচুর মানুষকে পেয়েছি আমাদের ফেসবুক লাইভে, আরও অনেকেই নিশ্চয়ই জয়েন করবেন এবং তাদের কাছ থেকেও শুনতে চাইব তাদের কথা। রিমো জয়েন করেছেন আমাদের 100.1 FM গোল্ড পেজে, কিন্তু তার বক্তব্য গুড মর্নিং এবং খুব সুন্দর হচ্ছে, এইটুকুই। আচ্ছা, শর্মিলা কর জয়েন করেছেন, গুড মর্নিং জানিয়েছেন। শঙ্কর চন্দ্রদেব বারাসাত থেকে লিখেছেন, কিছু লেখেননি, ওয়াচ করছেন, এইটুকুই আমরা দেখতে পেয়েছি এবং শঙ্করদার মেসেজ নিশ্চয়ই আমরা পাবো। 9903659992 এই নাম্বারটা একটু নোট করে নিন, 9903659992 এই নাম্বারে। আমরা পরের গান শুনি। কি গান? আচ্ছা, একটু স্বাদ বদল করে একটু স্বাদ বদল হোক। নানা ধারার গানে, আমার যেমন বিচিত্র পর্যায়ের গানের দিকে। আচ্ছা, আমি এক্ষুনি পাতা উল্টে যে গান সামনে আসছে সে গানই গাইছি, কিন্তু সবসময় হয়তো আমি জানি না মানে অতটা পর্যায়ে রাখতে পারবো কিনা, কারণ আমি অতটা সবসময় পর্যায়ের কথা অতটা মনে রাখি না। হ্যাঁ, তবু চেষ্টা করছি আমি একটু, মানে আমরা এখনো বর্ষার একটু আমেজের মধ্যে রয়েছি, তো আমি যদি মাঝে মাঝে একটু বর্ষার গানে যাই, ভরা শ্রাবণ মাস একদম, যদি তাই করি, তাহলে একটা শ্রাবণ মাসের কথা বললে তো আমি একটা দেখি, শ্রাবণ বরিশন পার হয়ে কি বাণী আসে ওই রয়ে 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 রয়ে, শ্রাবণ বরিশন পার হয়ে কি বাণী আসে ওই রয়ে 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 রয়ে, শ্রাবণ বরিশন পার হয়ে কি বাণী।
আসে ওই রয়ে 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 শ্রাবণ বরিশন পার হয়ে কি বাণী। কবির হিয়া তলে ঘুরে ঘুরে আচল ভরে লয় সুরে সুরে। কবির হিয়া তলে ঘুরে ঘুরে আচল ভরে লয় সুরে সুরে। বিজনে বিরহীর কানে কানে সজল মল্লার গানে গানে। কাহারো নাম খানি কয়ে কয়ে কি বাণী। আসে ওই রয়ে 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 শ্রাবণ বরিশন পার হয়ে কি বাণী। অদ্ভুত একটা গান, মানে যখন যেভাবেই শুনি না কেন তখন একটা অন্যরকম, কি বলবো, অন্যরকম আবেগ আমাদের নাড়া আমি এখানে দিয়ে একটা যায়। টেকনিক্যাল কথা তোমাকে হ্যাঁ, থামিয়ে দিয়ে হ্যাঁ, বলি। এই হচ্ছে রবীন্দ্রনাথ, এই যে অন্যরকম বললেন না, আমি যদি একটু টেকনিক্যালিও গানটাকে দিক থেকে দেখি, মানে যার মধ্যে আবেগ আছে এবং টেকনিকও আছে কিছুটা, সেটা হচ্ছে এই গানটা বর্ষার গান। বর্ষার সঙ্গে আমাদের ভারতীয় যে সমস্ত ভারতীয় রাগরাগিনীকে আমরা সাধারণভাবে যুক্ত করে থাকি বা অ্যাসোসিয়েট করে থাকি, এই গানটা কিন্তু সেই রাগের ছায়ায় অতটা নয়। আমরা এটাকে বর্ষার সঙ্গে সেভাবে যোগ করি না, একটু বেহাগের ছায়া আছে গান। বেহাগকে সচরাচর আমরা বর্ষার রাগ বলে এমনভাবে দেখি না, কিন্তু মানুষটা রবীন্দ্রনাথ বলেই কি অদ্ভুতভাবে একেবারে অন্য ভাবনায় হেঁটে বেহাগের শেডে, বেহাগের বর্ণের ভেতরে বর্ষাকে ধরলেন। হ্যাঁ, ওই জন্যই ওই মানুষটা মানে ছক ভাঙা মানুষ ছিলেন, একেবারেই বাঁধ ভাঙা মানুষ। আর যে কথা বলছিলাম সে কথায় আসি, যেমন যেমন তুমি বলছিলে বর্ষার সঙ্গে বেহাগ, বেহাগ রাগে সেভাবে আমরা কখনো পাই না, রবীন্দ্রনাথের গানে পাই। এরকমই দিনের বেলার রাগ বলে চিহ্নিত যে সমস্ত গান, অনেক সময় আমরা দেখেছি সন্ধ্যের আবহেও সেই গানগুলো এসেছে। আবার সন্ধ্যের অনুষঙ্গে সকালের রাগ যেমন এসেছে, সকালের অনুষঙ্গে সন্ধ্যের রাগও এসেছে। এবং রবীন্দ্রনাথের একটা সকালবেলার ভৈরবী আছে। হ্যাঁ, হ্যাঁ, এবং ভৈরবী সিদ্ধ ছিলেন উনি। ভৈরবী এবং বেহাগ দুটি একদম, মানে এটা তো সৌমেন ঠাকুরের একটা লেখায় পড়েছিলাম, ভৈরবী সিদ্ধ রবীন্দ্রনাথ। তো এইরকম ভাবে বেশ কিছু রাগরাগিনীর কথা তো আসবেই। আর আপনাদের সঙ্গেও কথা হবে। এই মুহূর্তে টেলিফোনে কি কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি। সায়ন বলো। আজকের এই দিনে এই এত সুন্দর একটি আয়োজন আমাকে খুব মুগ্ধ করছে। আসলে একটা কথা বলেন, বেশি বড় করব না, যে রবীন্দ্রনাথের জন্য আমি বেঁচে আছি। রবীন্দ্রনাথ আমাকে বাঁচিয়ে রেখেছেন। একজন ২৬ বছরের ছেলেকে রবীন্দ্রনাথের গান, মূলত গান, আমি তো তার গল্প পড়তে বা উপন্যাস পড়তে পারি না, সে কারণ আমি জানিয়েছি, তার গান, তার যে আবেদন, সেই গান আমাকে বাঁচিয়ে রেখেছে একেবারেই। আমি একটু স্যারের সাথে নিশ্চয়ই। হ্যাঁ, শ্রীকান্ত দা শুনছেন। হ্যাঁ স্যার, আপনি আমার প্রণাম নেবেন। আজকে আমার খুব ভালো লাগছে যে মানুষটির গান শুনে বড় হয়েছি, তার সাথে যে কথা বলতে পারছি, এটাই আমার পরম্পরা। একটা গানের কথা খুব মনে হয়, আমি যখন ইউনিভার্সিটিতে ক্লাস করতে যাব, তার আগের দিন আমার রাত্রিবেলা একটু ভয় ভয় করছে, আমি পারবো তো, আমি সবার সাথে মিশতে পারবো তো। তখন রবীন্দ্রনাথের একটা গান স্যারের কণ্ঠে, আছে নাকি ভয় কি আমার ওদের। এই যে আমার মনে হয় যে আমি হয়তো অত তাত্ত্বিক, আমি কিছুই জানি না, রবীন্দ্রনাথকে বোঝার মতো মনে হয়তো বোধ শক্তি তৈরি হয়নি। রবীন্দ্রনাথ কিন্তু তাত্ত্বিকদের ভয় পেতেন। হ্যাঁ, আমি মতন করে বোঝার চেষ্টা করি, কতটুকু পারি আমি জানি না। সঙ্গে থাকো সায়ন, এভাবেই
আলো হয়ে, তোমার চোখের শুধু নয় মনের আলো হয়ে বেঁচে থাকুন রবীন্দ্রনাথ, এবং অবশ্যই আমাদের আরও অনেক অনেক আলোর যোগান দেন তিনি। আমরা পরের গান শুনি। আমি উনি যে গানটার কথা বললেন আমি একটু দু লাইন শোনাই। নিশ্চয়ই। দেখো তো দেখো তো, অচেনাকে ভয় কি আমার রে, অচেনাকে চিনে চিনে উঠবে জীবন ভরে, অচেনাকে ভয় কি আমার রে, জানি জানি আমার চেনা কোনো কালে ফুরাবে না, চিহ্ন হারা পথে আমায় টানবে অচিন ডোরে, অচেনাকে চিনে চিনে উঠবে জীবন ভরে, অচেনাকে ভয় কি আমার রে। খুব ছোটবেলায় শেখা গান। হ্যাঁ, আমি বোধহয় তখন ক্লাস 4-5 পড়ি, তখন এই গানটা শিখেছিলাম। তারপরে এই গানটা রেকর্ডও করেছিলাম। আমার এই শ্রোতা বন্ধু, আমাদের এই শ্রোতা বন্ধু হয়তো সেই রেকর্ডটি শুনেছিলেন, সেটিও রেকর্ড করেছিলাম আজ নয় করে প্রায় বোধহয় প্রায় 26-27 বছর আগে বলছিল তাই। হ্যাঁ। সায়ন আমাদের নিয়মিত ফোন করেন। কিছু কিছু মানুষ একেবারে নিবিষ্ট রেডিওর শ্রোতা আছেন, তাদের মধ্যে একজন যার চোখের আলো নেই, মনের আলোটা এইভাবে তিনি নিজের মধ্যে সঞ্চয় করেন বিভিন্ন জায়গা থেকে। সত্যি কথা একটা তোমাকে আবার একটু থামাই, এই যে আমরা ছোটবেলা থেকে রেডিও শুনে বড় হয়েছি না, রেডিও অজান্তেই আমাদের ভেতরে একটা ফ্যাকাল্টিকে ওপেন করে দিয়েছিল, সেটা হচ্ছে আমাদের ইমাজিনেশনকে। হ্যাঁ, আমরা তো চোখে দেখতে পেতাম না, বেতারের শিল্পীকে চোখে দেখা যায় না, তার পারফরমেন্সটাই শুধু শোনা যায়। তিনি গান গাইছেন, যিনি নাটক করছেন, ছোটবেলা থেকে যাদের গান শুনছি রেডিওতে, সব কার কথা বাদ দেব, গান যেমন শুনছি ঠিক একই সময় যিনি সংবাদ পাঠ করছেন, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, পীযূষ বন্দ্যোপাধ্যায়, নামগুলো তো হ্যাঁ, দুপুরবেলা 1-1:30টার সময় রেডিওর খবর হচ্ছে দিল্লি থেকে, নীলিমা সান্যাল, ইভা নাগ, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আচ্ছা, এদের খবর পড়া শুনে বড় হলাম। এখানে কলকাতা আকাশবাণী থেকে খবর পড়ছেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, তারপর পীযূষ বন্দ্যোপাধ্যায়, তারপর গৌতম মিত্র এসেছিলেন কিছুদিনের জন্য। গৌতম মিত্র অকাল প্রয়াত হয়েছিলেন আমার যতদূর মনে আছে। এবং তারপর সত্যেন মিত্র, বরুণ মজুমদার, সমস্ত সংবাদ পাঠকের নাম আমার মনে আছে। এবং যে সমস্ত বরেণ্য প্রবাদ প্রতিম শিল্পীদের কণ্ঠ আমার মনে আছে, থেকে যাবে, তাদের মধ্যে অন্যতম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এবং তারপর রেডিওর যে নাটক, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, সৌম্য মিত্র, হ্যাঁ, সত্য বন্দ্যোপাধ্যায়, সরোজ দেবী, শ্যামল সেন, হ্যাঁ, আমি কার নাম বলবো, কাকে বাদ দেবো, শুক্লা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তো আমরা যখন এই সমস্ত চরিত্রদের কণ্ঠে গান শুনতাম বা অভিনয় শুনতাম, তখন মনে মনে তাদের একটা ছবি তো আঁকতাম। এবং সেইটা আমাদের মনে হয় যে এই যে শুনতে শুনতে ভেতরে ভেতরে ছবি আঁকা, এটাই কিন্তু আমাদের কল্পনা শক্তিকে একটুখানি হলেও উস্কে দিয়েছে। এবং সেখানে রেডিও একটা বিরাট, বা বেতার একটা বিরাট ভূমিকা পালন করেছে। অবশ্যই। আরও একটা কথা হচ্ছে যে আমি নিজের অনুভূতিটুকু বলতে পারি যে রবীন্দ্রনাথ তো মানে আমাদের দৃষ্টি দিয়েছেন। আমরা চোখ সবারই থাকে, কিন্তু এই যে তুমিও পাহাড়ে যেতে খুব ভালোবাসো, আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, সেখানে গিয়ে ছোট ছোট জিনিসগুলো, ধরো বুনো ফুল, হ্যাঁ, মানে রং বেরঙের রঙিন বুনো ফুল ফুটে আছে, সেগুলোর দিকে যে আমরা দৃষ্টি দিচ্ছি বা সেগুলো যে আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, তার কারিগরও কিন্তু রবীন্দ্রনাথ, মানে দৃষ্টি দিয়েছেন তিনি। তো এইভাবেই এই মানুষটি আমাদের সঙ্গে তো থেকেই যাবেন। আর যেমন রয়েছেন আপনারা, কুণাল চৌধুরী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, মালদা থেকে যুক্ত হয়েছেন আমাদের ফেসবুক লাইভে। সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সঙ্গে রয়েছি। আমার খুব প্রিয় একজন মানুষ, অত্যন্ত পছন্দ করি আমি তার লেখা, ছুঁয়ে যাওয়া লেখা, তিনি অনিমেষ, দা অনিমেষ
বৈশ্য জয়েন করেছেন আমাদের ফেসবুক লাইভে। আমি অত্যন্ত পছন্দ করি, ভালোবাসি আপনার লেখা পড়তে। বিশ্বপ্রিয় সিনহা লিখেছেন হায়দ্রাবাদ থেকে, অফিসের কাজের ফাঁকে একটু আপনাদের সঙ্গে যুক্ত হলাম, নোস্টালজিক হয়ে যাচ্ছি। কৃষ্ণা রায় জয়েন করেছেন, থ্যাংক ইউ। সুজাতা বিশ্বাস বলছেন খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা, এবার একটুখানি 9903659992-তে কে কী লিখেছেন একটু দেখি। প্রীতি পাল কেষ্টপুর থেকে লিখেছেন, আপনাকে আর শ্রীকান্ত আচার্য স্যারকে কোটি কোটি প্রণাম। আজ কবিগুরু রবীন্দ্রনাথকে আমার প্রণাম, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন। আচ্ছা, হবে 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 ঠিক আছে। আমরা আবারও একটু গানের হাত ধরি। দেখো, চোখের দৃষ্টি যখন থাকে না, ভেতরের দৃষ্টি, তখন তো অন্তরের চোখ খোলে। সঘন গহন রাত্রি জড়িছে শ্রাবণ ধারা, সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা। এইবার দেখো সংযুক্তা, অন্ধ বিভাবরী সঙ্গ পরশহারা, সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা। চেয়ে থাকি যে শূন্যে অন্নমনে, সেথায় বিরোহিণীর অশ্রু হরণ করেছে ওই তারা, সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা। কোথায় যে রাত্রি এসে দিনের পারাবারে মিশে যায় আমরা নিজেরা বুঝতেও পারি না। সত্যি সত্যি মানে এই গানগুলো সবসময় সচরাচর আমরা হয়তো দিনের বেলায় বসে ভাবি না, কিন্তু আজকের এই বিশেষ দিনে অবশ্যই আমরা রাত্রি থেকে দিনের আলোকে দেখতে পাচ্ছি। শ্রুতি প্রামাণিক লিখেছেন, স্যারের গান আজকের দিনটা অন্য মাত্রা পেল, সঙ্গে রয়েছে শ্রুতি। সুজাতা বিশ্বাস লিখেছেন, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা, খুব সুন্দর লাগছে শুনতে। বাপি বাগচি লিখেছেন, টুকটুক বাগচিকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি থেকে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাদের সঙ্গে এইভাবেই যুক্ত হন বিভিন্ন সময়ে আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে। আপনাদের সকলের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা, কারণ রেডিও সেট আজকালকার দিনে অনেকেই বলেন যে শ্রীকান্তদার মতন মানুষ যারা বা আমরা যারা, আমাদের যে প্রজন্ম, সেই প্রজন্মের কাছে আকাশবাণী বা বেতার একটা অন্য রকম আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, শ্রদ্ধার জায়গা তো বটেই, কিন্তু আপনারা যে আমাদের সঙ্গে রয়েছেন এইটাও আজকের বিশেষ দিনে আমাদের কাছে অনেক বড় আনন্দের বিষয়। আচ্ছা, হরিহর নৃত্য মন্দির থেকে কে লিখেছেন, তিনি তার নাম লেখেননি, কিন্তু তিনি লিখেছেন তার প্রোফাইল থেকে যে আমাদের মা গাইতেন সকালবেলা রেডিও খোলার আগে, নব আনন্দে জাগো, 8:30
মুড়ির খোলা নামিয়ে চা খেতে ডাকতো। আচ্ছা, রেডিওতে বাজতো রবীন্দ্রনাথের গান, সুন্দর উপস্থাপনা, শিল্পী বড় বিনয়ী। তাকে যখনই দেখি, যেখানেই দেখি, এটাই মনে হয়। আসলে শ্রীকান্তদা মানুষটা, আমি আর কি বলবো, এত বছর ধরে এতগুলো মানুষের সঙ্গে আমারও তো মানে আমিও সান্নিধ্য পেয়েছি এই মানুষটিকে, এবং বারবার করেই শিখেছি যে সাধারণ মানুষের সঙ্গে কি করে মিলেমিশে থাকতে হয়। সেখানেও কি গুরু রবীন্দ্রনাথ? আসলে গুরু না হলেও মানে গুরু মানে তো ওই অর্থে বলছি না, মানে আমি বলছি যে এই কথাটা আমার বন্ধু বান্ধবদের সঙ্গেও হয়। এই কিছুদিন আগেও একজনের সঙ্গে হচ্ছিল যে যখন আমরা বলছি যে কেউ ভালো, কেউ একটা কবিতা লিখছে, কেউ ভালো গান করছে, কেউ ভালো গান কম্পোজ করছে, কিন্তু তারপরে যখন আমরা কোনো একটা মুহূর্তে হঠাৎ নিজেদের অজান্তে হোক বা জানতে হোক, আমরা যখন রবীন্দ্রনাথের কোনো সৃষ্টির সামনে এসে দাঁড়াই, তখন সেটাকে একটা মানে সেটা এমনই একটা কি বলবো নক্ষত্র স্পর্শী একটা সৃষ্টি যে তার সামনে মনে হয় যে ক্ষুদ্র হয়ে থাকাটাই ভালো। হ্যাঁ, তাহলে কিছু শেখা যাবে। হ্যাঁ, সুতরাং আমার এটার সঙ্গেও আমি আরেকটা অন্য কথাও বলতে চাই, সেটা হচ্ছে যে আমার মনে হয় ওই একটা ঘটনার কথা মনে পড়ে যে উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব, বাবা আলাউদ্দিন খাঁ সাহেব, তাকে একবার আমাদের প্রখ্যাত সরদিয়া আমাদের পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত, তার মা একবার বলেছিলেন, মানে আলাউদ্দিন খাঁ সাহেব তার সামনে বাজাচ্ছিলেন এবং বাজনা শেষ করার পর বুদ্ধ কাকার মা আলাউদ্দিন খাঁ সাহেবকে বলেছিলেন যে বাবা কি অপূর্ব বাজালেন, আপনি আপনার দীর্ঘায়ু কামনা করি, কি অপূর্ব বাজালেন। তো তখন বাবা আলাউদ্দিন খাঁ সাহেব বলেছিলেন যে মা, মানে ওই অত প্রশংসা শুনে বলেছিলেন যে মা আমি এখন পাহাড়ে চড়তাছি, দয়া করে আমার মাথাটা উঁচা করে দিয়েন না। হ্যাঁ, মানে পাহাড়ে চড়ার সময় আমরা যদি মাথা উঁচু রাখতে যাই তাহলে কিন্তু পড়ে যাব। যে মাথা নিচু রাখতে পারে সেই পাহাড়ে চড়তে পারে, ঝুঁকে চলতে হয়। হ্যাঁ, ঝুঁকে পাহাড়ে চলতে গেলে তো। এবং ওই একই কথা, যে কোনো আমার মনে হয় যে যারা সত্যিকারের সাধনা করেছেন তারা সবসময়, রবীন্দ্রনাথ বলতেন না যে যে গাছ ফল দেয় সে ফলের ভারে নুয়ে থাকে, হ্যাঁ, সে মাটির কাছাকাছি। একেবারেই তাই। আচ্ছা, তোমার কথার সূত্র ধরেই আমার একটা কৌতূহল রয়েছে, সেটি হচ্ছে যে তুমি সুরকার রবীন্দ্রনাথের কথা বলছিলে বা কম্পোজার, সৃষ্টিশীল একজন মানুষের কথা বলছিলে। তুমি নিজে একজন সুরকার, তো না, তোমার অসম্ভব সুন্দর সুন্দর সুরের গান আমরা বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনেছি, তোমার কণ্ঠে তো শুনেইছি। তো রবীন্দ্রনাথের যে সুরকার সত্তা, সেটি কিভাবে তোমাকে প্রভাবিত করে? বা পূরব তো এখন নিজে কম্পোজ করছে, চেষ্টা করে। আমিও, ও রবীন্দ্রনাথের গান ভালোবাসে এবং একটু একটু গাইবার চেষ্টা করে, একটু কখনো কখনো অভিযোগ করে আমি ওকে যথেষ্ট শেখাচ্ছি না বলে। কিন্তু রবীন্দ্রনাথের গান ওর মগজেও ঢুকেছে, মানে ও ওই এলিমেন্টটা খুঁজে পেয়েছে যে কেন রবীন্দ্রনাথের গান আর পাঁচটা গানের থেকে আলাদা হয়। রবীন্দ্রনাথ আসলে কোথায় জানো তো, রবীন্দ্রনাথের গান আমাদের একটা ব্যাপারে একটু এক্সট্রা সজাগ বা সংবেদনশীল করেছে। সেটা হচ্ছে এই যে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কথা এবং সুরের যে রেশিওটা, যে অনুপাতটা, সেটা অধিকাংশ সময় এমন একটা অদ্ভুত জায়গায় যে তুমি আমি দ্বন্দ্বে পড়ে যাই যে কোনটাকে বেশি প্রাধান্য দিয়ে শুনবো, সুরটাকে শুনবো না কথাটাকে শুনবো। যদিও এই ব্যাপারে রবীন্দ্রনাথের শেষ জীবনে মত ছিল যে গানের সুরই আগে, কথা পরে। কিন্তু তবুও যেহেতু আমরা এই এতদিন ধরে রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে বড় হয়েছি, তাই এটা আমাদের মনের ভেতরে না কোথাও এক ধরনের একটা মাপকাঠি তৈরি করে দেয় যে আমরা এস্থেটিক্স, নান্দনিক দিক, কোন মানে একটা গানের ভেতরে যে নান্দনিকতা খুঁজি, সেই নান্দনিকতার বোধটাও হয়তো আমাদের অজান্তে রবীন্দ্রনাথই তৈরি করে দিয়েছেন। তার ফলে যখন একটা গান কম্পোজ করতে যাচ্ছি, তখন আমিও নিজের অজান্তেই হয়তো ওই অনুপাতটাকে বজায় রাখার চেষ্টা করি, যেটা আমার ভেতরে এসছে রবীন্দ্রনাথের গানের মাধ্যমে। সেখানেই শ্রীকান্ত আচার্য হয়ে উঠেছেন রবীন্দ্রনাথ। এটা খুব বাড়াবাড়ি হয়ে গেল, কিন্তু আমাদের ভেতরে, তোমার আমার সকলের ভেতরে, আমাদের ভেতরে ওই নান্দনিকতার ক্ষেত্রটা, বোধটা, কোন লাইনটা ক্রস করলে সেটা ঠিক আমার তোমার কাছে অ্যাকসেপ্টেবল থাকবে না, এই লাইনটা, অদৃশ্য রেখাটা রবীন্দ্রনাথই তৈরি করে দিয়েছে। আমরা ছোটবেলা থেকে সঙ্গীত শিক্ষার আসর শুনে বড় হয়েছি। আমি তো পঙ্কজ মল্লিকের সঙ্গীত শিক্ষার আসর শুনে বড় হয়েছি। আমরা সন্তোষ সেনগুপ্ত মহাশয় তার শুনেছি, কণিকা বন্দ্যোপাধ্যায়, ওই সময় শুনতাম। এবং তখন অনেকের কাছে দ্বিজেন মুখোপাধ্যায়, হ্যাঁ, তো তখন শুনতাম যে
কথাগুলো, মানে আমি তো যেহেতু কলকাতার বাইরে বড় হয়েছি, ফলে এই মানুষগুলো রবীন্দ্রনাথকে চেনানোর ক্ষেত্রে অনেকটা বড় ভূমিকা নিয়েছেন এবং তারা বলতেন আগে পড়ো হ্যাঁ। রবীন্দ্রনাথের বাণী। এখানেই তোমার কথার মধ্যে যেটা এলো যে সুরকার সত্তা, গীতিকার সত্তা দুটো, আমরা তো বলি, তিনি নিজেও বলেছেন কথার সুরের গলাগলি বা কথার সুর হাত ধরাধরি করে আসে, কিন্তু সেখানেও আমরা ছোটবেলায় সুরের দিকে বেশি ঝুঁকি, সুরটা যেটা স্পর্শ করছে তার দিকেই বেশি আমরা ঝুঁকে থাকি। এরপর ধীরে ধীরে যখন বড় হই, আজকে যে বয়সে এসে দাঁড়িয়েছি, সেখানে এসে গানের কথাগুলো, বাণী বেশি গভীরতা নিয়ে আসছে। তো সেরকম বেশ কিছু গান যেগুলো আমরা পরতে পরতে আবিষ্কার করছি, সেরকম কিছু গান একটু তোমার বলো। হ্যাঁ, ধরো তুমি যদি সেটাই বলো, আচ্ছা একটা সেরকম গান শোনাই। একটু আগে যার কথা আমরা একটুখানি ছুঁয়ে গেলাম, সুচিত্রা মিত্রের কথাও আমি বললাম, যে সঙ্গীত শিক্ষার আসরে সুচিত্রা দিয়েও এক সময় দীর্ঘ সময় গান শিখিয়েছে। আমি একটা গান একটু শোনাবার চেষ্টা করছি, আমার খুব প্রিয় গান। কারণ এই গানটা আমি বিশেষ করে এই জন্যই শোনাবো যে এই গানটির সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কাছে সুচিত্রাদির একটা স্মৃতি আছে, একটা মুহূর্তের। আমার একটি কথা বাঁশি গান। হ্যাঁ, এই যে তুমি কথা বলছিলে, হ্যাঁ, খুব সাধারণ কথা, কিন্তু প্রথম পড়ে মনে হবে খুব সাধারণ, কিন্তু তারপরে ওই কথার সামান্য কথার গভীরতা তোমাকে স্পর্শ করবে। যখন একবার ঢুকবে এর ভেতরে, তখন আর বেরোতে পারবে না। ঠিকই। আমি যদি তোমাদের সকলের অনুমতি পাই তাহলে একটুখানি বলি। সেটা হচ্ছে যে অনেক দিন আগে কলকাতার কোনো একটি প্রেক্ষাগৃহে সুচিত্রাদির পরিচালনায় কোনো একটি অনুষ্ঠান করতে গেছিলাম আমি এবং আমার আরেক খুব প্রিয় শিল্পী, তোমাদেরও সকলের প্রিয় শিল্পী পূবালী দেবনাথ। সে আমাদের এই প্রজন্মের একদম অন্যতম সেরা রবীন্দ্রসঙ্গীত গায়ক। অবশ্যই। এবং তারপরে ভাষ্যপাঠ, এবং বোধহয় অগ্নিভূ ছিল খুব সম্ভবত, আমি মনে করতে পারছি না। এবং ভাষ্যপাঠে কে ছিলেন সেটাও আমার ঠিক স্পষ্ট মনে নেই। কলকাতার গোর্কি সদনে ওই অনুষ্ঠানটি হয়েছিল এবং ভাষ্যপাঠের সুচিত্রা দিয়েও ছিলেন। তুমি ভাবো, মানে হ্যাঁ। তো আমি তো একেবারে থরহরি কম্পে বসে রয়েছি। তো গোর্কি সদনের উইংসের ধারে খুব বেশি বসার জায়গা নেই, এবং আমাদের অনুষ্ঠানের আগে কোনো একটি নৃত্যের অনুষ্ঠান হচ্ছিল। তো যারা নৃত্যানুষ্ঠান পরিবেশন করছিলেন তারা বারবার উইংসের ধারে এসে তাদের কস্টিউম চেঞ্জ করে যাচ্ছিলেন, এবং তার মধ্যে আমরা কোনো একটা কোণে কোনো জড়সড় হয়ে বসেছিলাম। তো তার মধ্যেই সুচিত্রাদি আমাকে বললেন যে এই গানটা একটু আমি গাইবার কথা ছিল, যে গানটা আমি এখন শোনাব, বলে একটুখানি গাতো, একটু সঞ্চারী জায়গাটা একটু গাতো। সুচিত্রাদি কিন্তু তখন ভগ্ন স্বাস্থ্য, হ্যাঁ, এবং তার কণ্ঠ ভগ্ন কণ্ঠ। তো আমি গাইলাম, কিছুই হলো না, ঠিক আছে। সুচিত্রাদি তাও বললেন যে খুব ভালো গাইছিস, ওই আমার চোখে ঘুম ছিল না, আরেকটু ভেতর থেকে বল কথাটা। বলে ওই ভগ্ন কণ্ঠেই, ওই হট্টগোলের মধ্যেই তিনি আমার কানের কাছে বুক নিয়ে এসে একটুখানি গেয়ে শোনালেন, এবং আমার সারা শরীরে একটা শিহরণ। তুমি বলছো, আমার হচ্ছে সেটাই গায়ে কাঁটা দেওয়া। তো তখন বুঝলাম যে একজন শিল্পী সারা জীবনের কতখানি সাধনা দিয়ে রবীন্দ্রনাথের গানের কথা, রবীন্দ্রনাথের গানটাকে কতখানি আত্মস্থ করেছেন, যে ওইটুকু পরিসরের ভেতরে উনি ওইভাবে ওই জিনিসটাকে কনভে করতে পারলেন। কালো কত রকম ভাবে বলা আছে কৃষ্ণকলিতে। আচ্ছা, আমরা গানটা আমি একটু গানটা একটুখানি গাইবো। আমি এই গানটা একটু চেষ্টা করছি পুরোটা গাইবার। আমার একটি কথা বাঁশি জানে, বাঁশি জানে, আমার একটি কথা বাঁশি জানে, বাঁশি জানে, আমার একটি কথা ভরে রইল বুকের তলা, কারো কাছে হয়নি বলা, কেবল বলে গেলে বাঁশির কানে
চোখে ঘুম ছিল না গভীর রাতে, চেয়েছিলেন চেয়ে থাকা তারার সাথে। আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে, চেয়েছিলেন চেয়ে থাকা তারার সাথে। এমনি গেল সারা রাতে, পাইনি আমার জাগার সাথে, বাঁশিটিরে জাগিয়ে গেলে গানে গানে। আমার একটি কথা বাঁশি জানে, বাঁশি জানে। বাঁশিকে একেবারে মনের দোসর করে নেওয়া। এবং আরেকটি প্রসঙ্গ অবশ্যই এই গানের হাত ধরেই চলে আসবে। তুমি একেবারে সঞ্চারীর কথা বলছিলে, রবীন্দ্রনাথের গানে সঞ্চারী, এটা একটা আলাদা করে গবেষণার বিষয়। মাগনম আমার মুখের কথা তুমি কেড়ে নিয়েছো সংযুক্তা। রবীন্দ্রনাথের গানের সঞ্চারী, এক একটা গানের এক একটা সঞ্চারী আছে যেগুলো একটা কি বলবো হিরের টুকরো। আমি আবার একটু টেকনিক্যাল বিষয় আসি, যারা রবীন্দ্রনাথের গানকে আরেকটু বড় পরিসরে বিস্তৃতভাবে দেখেন, রাগরাগিনীর আধারে বা শেডসে বর্ণে দেখেন, যে এই যে গানটা ভোর, এটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে ভোরের মানে ভোর হবে তখনকার ভৈরবীর সুর। হ্যাঁ, তখনও আকাশ হয়তো একটু কালো আছে। এবং সঞ্চারিতে এটা কিন্তু চন্দ্রকোষ রাগের একটুখানি ছুঁয়ে যাওয়া। চন্দ্রকোষ হচ্ছে শেষ রাতের রাগ, মানে এর পরে ভোর হবে কিন্তু। হ্যাঁ, এই যে আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে, পরের লাইনটা তো একটা মানে কি বলবো কোটি টাকা দামের লাইন একেবারে। চেয়েছিলেন চেয়ে থাকা তারার সাথে, এই দুজন শুধু চেয়ে আছি। এমনি গেল সারা রাতি, পাইনি আমার জাগার সাথী, বাঁশিটিরে জাগিয়ে গেলেন গানে গানে। শুধু আমার বাঁশি আছে আর আমি আছি, আর ওই তারা আছে, আর সারা ভুবন মানে কি বিশ্ব চরাচরে আর কেউ নেই। হ্যাঁ, তার মধ্যে এই যে শেষ রাতের এই যে আভাসটা, সানি সাদা আমার চোখে ঘুম। এবার রবীন্দ্রনাথ আই এম শিওর যে চলিত একটি চন্দ্রকোষ রাগটা এখানে নিয়ে আসি বলে এসব করেননি। ওনার ওই সময়ের যা ফিলিং, রাইট, যা ওনার ভেতরে যা ইমোশন চলছে, এটা একেবারে স্পন্টেনিয়াসলি বেরিয়ে আসা। এবং এরকম প্রয়োগ যে ভৈরবীর ভেতরে অদ্ভুতভাবে চন্দ্রকোষকে এনে আবার ভৈরবীর ভেতরে চলে যাওয়া, এই উদাহরণ আমাদের ভারতীয় সঙ্গীতে খুব বেশি নেই, সত্যি কথা। এবং যেহেতু এবং পুরোটাই রয়েছে কথার সঙ্গে মিলিয়ে, ডোন্ট ফরগেট দ্যাট, যে এটা শুধু আলাদা করে সুরের কেরামতি হলো না। তুমি যদি এটাকে কথাটাকে এর থেকে আলাদা করে দাও, তাহলে সুরের অ্যাপিল থাকবে না। কিন্তু ঠিক সুরের অ্যাপিলটা 50 গুণ 100 গুণ 200 গুণ বেড়েছে যখন ওই কথার সঙ্গে পড়ছে ওই জিনিসটা। এবং সত্যি কি গভীর কথা। এবং গভীর রাতে, আমাদের কাছে সেটা গভীর রাত যখন তিনি ঘুম থেকে উঠতেন, তার যেই সময়টা তিনি নিজের সঙ্গে, হ্যাঁ, এবং শান্তিনিকেতন, দেহলি বাড়ি বা অন্য যে বাড়িগুলো রয়েছে, যেই বাড়িগুলোতে এক এক সময় উনি থাকতে ভালোবাসতেন, যেহেতু একঘেয়েমিতে পছন্দ ছিল না, সেই জন্য বারবার করে বাড়ি পাল্টাতেন। তো আচ্ছা, আমরা গুরুপল্লী শান্তিনিকেতন থেকে সুখেন্দু ঘোষের একটি মেসেজ পেয়েছি, সেটি এই মুহূর্তেই পড়ে ফেলি। আজ মোর কণ্ঠরুদ্ধ, কষ্টে ভরেছে বুক, ধন্য ধরা ধন্য তুমি, দেখেছ রবির মুখ, যতই বলি চেষ্টাই সার, হবে না কভু শেষ, থেকে যাবে মনে অবলা রবির কথার রেশ। আচ্ছা, সংসারে তিনি সবার মতো, জেনেছিল বনমালী, বনমালীর কথা তো কতবার যে কতভাবে আমরা পেয়েছি। আমরা জেনেছি গুরুদেব দিচ্ছি ফুলের ডালি,
রবির কথায় জীবন ধন্য, আলোময় এক আলো। সত্যি সত্যি তিনি আমাদের জীবনে আলোক শিখা, আলোক পরশ। তিনি না থাকলে আমাদের এই ভাষা, আমরা যে ভাষাটায় কথা বলি, সেই ভাষাতেও কতটা আমরা বলতে পারতাম আমি জানি না। অনেক মানুষের অবদান রয়েছে, কিন্তু তার মধ্যে রবীন্দ্রনাথ, আমি দিন কয়েক আগে শব্দের জাদুঘর হয়েছে একটি কলকাতার বুকে, সেখানে গিয়েছিলাম। রবীন্দ্রনাথের একটা দিক রয়েছে সেখানে, সেখানে দেখছিলাম যে কি অনবদ্যভাবে ওখানে অডিও ভিজুয়াল এফেক্ট দিয়ে সেই ব্যাপারটা, মানে রবীন্দ্রনাথের কণ্ঠ, সেটা ওরা রেখেছেন, খুব ভালো লেগেছে। আচ্ছা, স্বাতী বিশ্বাস লিখেছেন আমাদের ফেসবুক লাইভে 100.1 FM গোল্ড কলকাতা পেজে, অসাধারণ শ্রদ্ধাঞ্জলি। জয়দীপ রায় লিখেছেন, আজ রবি অস্তাচল দিবসে আমরা শ্রীকান্তদাকে পেয়ে অত্যন্ত আপ্লুত। আমার খুব প্রিয় একজন শিল্পী। কয়েকটি গানের অনুরোধ। আপনি তো আবার সবসময় বেশ কয়েকটি গানের অনুরোধ করেন দেখি। হ্যাঁ, আমার খুব পছন্দের গান, প্রথম গানটি শ্রাবণের ধারার মতো, আমার রিংটোন সেটি। জাগরণও যায় বিভাবরী, মেঘ বলেছে যাব যাব, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন। জয়দীপ রায় লিখেছেন বাঘা যতীন থেকে। ইন্দ্রতনু মুখার্জি জয়েন করেছেন। কাকলি সাহা লিখেছেন, শ্রীকান্ত আচার্য মানেই এক আকাশ গভীরতা। এই গভীর কথাগুলো আর কার কাছ থেকেই বা আমরা শুনবো। সেই কারণেই আমি অত্যন্ত ধন্য যে আজ শ্রীকান্তদাকে এখানে পেয়েছি। মানে আমার অনেক দিন ধরে এরকম একটা প্রতীক্ষা ছিল, ফাইনালি সেটা আজকে হলো। আচ্ছা, এরপরে কি গান শোনাতে ইচ্ছে করছে তোমার? আচ্ছা, আমি যদি আচ্ছা দেখো, এই যে একটু আগে তুমি ভাষার কথা বললে না, কিছুদিন আগে একটু উল্টে পাল্টে রক্তকরবী নাটকটা আবার পড়ছিলাম। তো এই যে রক্তকরবী একদম শুরুতেই আমরা শুনতে পাচ্ছি কিশোরের কণ্ঠ। কিশোর দূর থেকে নন্দিনী নন্দিনী বলে ডাকতে আসছে। তো আমি যেটা শুনছিলাম সেটা হচ্ছে বহুরূপীর সে বিখ্যাত প্রোডাকশনটা। সৌম্য মিত্র এবং তৃপ্তি মিত্র, অমর গাঙ্গুলি, গঙ্গাপদ বসু, কুমার রায় ওরা অভিনয় করেছিল। এই যে ভালোবাসার কথা বলা, ভালোবাসার লভস, প্রকাশভঙ্গি, এর ভাষাও তো রবীন্দ্রনাথের কাছ থেকে আমাদের শেখা। ঠিক আছে, এই যে নন্দিনী 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 বলতে বলতে আসে, যে তখন নন্দিনী বলে, আমাকে এত করে ডাকিস কেন কিশোর, আমি কি শুনতে পাইনি? তখন কিশোর যে কথাটা বলে যে শুনতে পাই জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আহ, হোয়াট আ ডায়লগ! হ্যাঁ, মানে এই যে এভাবে তার ভালো লাগার কথা, ভালোবাসার কথা প্রকাশ করা কজন করতে পেরেছে বলতো? যে আমি এই কথাটা আরেকজনের সঙ্গে শেয়ার, এত সাধারণভাবে বলা, কিন্তু এমন ঝট করে তোমাকে ছুঁয়ে যাবে। হ্যাঁ, ঠিক সেই রকমই। সেই জন্যেই রক্তকরবী পড়তে পড়তেই আমি তোমাদের ওই প্রোডাকশনটাও দেখেছি, হ্যাঁ, যেখানে তুমি বিশু পাগল, মানে অসম্ভব সুন্দর। এই আবার তুমি সেই গানের কথা এলো। একেবারেই। আমি যদি বলি, আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে, আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে, আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো, ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো, ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তার
দিয়ে তাই তো ডাকো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। এই ঘুম ভাঙানিয়া দুঃখ জাগানিয়া আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। কি করে ভাবতে পারতেন, মানে এই ভাবনা চিন্তার রসদও তিনি দিয়েছেন। মানে আমরা একদম, যে একদম। কথাগুলো নিয়ে আজকে দাঁড়িয়ে এত তুমি বিশ্লেষণ করছো, যখন বলছো তখন আরো নতুন করে আমাদের আমি কাছে এই কথাগুলো পৌঁছচ্ছে। বিশেষ করে আরো করে আমি তোমাকে একটু সরি তোমাকে না, বলো, interrupt বলো। করছি হয়তো। আমার সত্যি কথা বলতে মনে হয় যে এখন বেশ কিছুদিন হলো রবীন্দ্রনাথের গান নিয়ে সময় কাটাচ্ছি, গাইছি, ভাবছি, নিরন্তর লেখাপত্র পড়ার চেষ্টা করছি। আমার এখন মনে হয় যে সেই সময় সেই এসে গেছে যখন আমাদের সংযুক্ত, আমি সত্যি কথাই বলছি, যে আমাদের বাংলা ভাষার খুব অবমাননা চারিদিকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাংলা ভাষাটা চারিদিকে যে চেহারায় আমাদের আশেপাশে মুদ্রিত হতে দেখছি, প্রদর্শিত হতে দেখছি, সেটা বাংলা ভাষার প্রতি অনেক সময় সম্মান জানানো নয়। হ্যাঁ, অবশ্যই। আমরা মুখে রবীন্দ্রনাথ এই ওই অনেক কিছু বলছি, কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে, ব্যবহারিক জীবনে, আমাদের শিক্ষার জীবনে বাংলাকে কিন্তু আমরা ক্রমশ আরও ব্রাত্য করে দিচ্ছি। আজকে সে বিষয়ে অত বিশদ আলোচনায় যাচ্ছি না, কিন্তু আমি আজকে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথকে নিয়ে যেহেতু কথা বলছি, সেজন্য আমার মনে হয় যে যারা রবীন্দ্রনাথের গান পরের প্রজন্মকে শেখাতে চাইছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে রবীন্দ্রনাথের গান শেখানোর পাশাপাশি তাদেরকে মিউজিকটা তো শেখাতেই হবে। এর দুটো দিক আছে, এর একটা কাব্যগত দিক আছে, এর একটা সুরগত দিক আছে। সুরগত দিকটা সম্পূর্ণ টেকনিক্যাল, তার আলাদা গানের তালিম হতে হয়, গানের শিক্ষা আলাদা শিক্ষা, মিউজিকটা জানতে হবে। আর তার কাব্যগত দিকটা, আমার মনে হয় যদি রবীন্দ্রনাথের গানকে সত্যি সত্যি আগামী দিনে তার জায়গায় ঠিক করে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে শুধু সুর শেখালে হবে না, আমাদের বাংলা ভাষার সৌন্দর্য সম্পর্কেও পরের প্রজন্মকে বোঝানোর, তাদেরকে কি বলবো, তাদেরকে সচেতন করার প্রয়োজন আছে। আমি যদি ভাষাটাকে না বুঝি, এই ভাষার সৌন্দর্যকে যদি ভেতর থেকে অনুভব না করি, তাহলে আমি যতই রবীন্দ্রনাথের গান বলে চিৎকার করি, আমি তার অন্তরের ভেতরের সৌন্দর্যটা এক ছটাকও স্পর্শ করতে পারবো না। আসলেই তাই। এখন যেটা হচ্ছে যে, আমি কি ভুল বললাম? না, একেবারেই আমি একমত। কারণ আশপাশের যে আমাদের পরবর্তী প্রজন্ম বা তার পরবর্তী প্রজন্মকে দেখছি, তারা ইংরেজি মাধ্যমে পড়াশুনো পড়ুক, করে, ইংরেজি আমরাও তাতে পড়েছি, তো হ্যাঁ, ইংরেজি তাতে আমরাও তো খুব কোনো খারাপ জানি অসুবিধে না, নেই। হ্যাঁ। কিন্তু যখন রবীন্দ্রনাথের গান শিখছি বা শেখানো হচ্ছে, তখন তার মধ্যে তার যে লাবণ্য, হ্যাঁ, তাকে তো, তার যে বিউটি, হ্যাঁ, কারণ সেইটা তো। রবীন্দ্রনাথ তো বাংলা ভাষাতে গান রচনা করেছেন। সুতরাং তার গানকে যদি আমাদের সত্যি সত্যি বুঝতে হয়, যদি আমাকে আজকে সত্যি সত্যি বলছে মির্জা গালিবের গান বুঝতে হয়, তাহলে আমাকে উর্দুটা একটু হলেও বুঝতে হবে, রাইট? ঠিক। সেরকম রবীন্দ্রনাথের গান আমি আহা হু করব, কিন্তু তার ভাষাটাকে শেখার চেষ্টা করব না, সেটা রবীন্দ্রনাথের প্রতি যথাযথ সম্মান জানানো হয় বলে আমার মনে হয় না। বন্যাদি একটা কথা বলেছিলেন অনেক দিন আগে, একটি সাক্ষাৎকারে সম্ভবত শুনেছিলাম, যে রবীন্দ্রনাথ আমাদের বন্যাদির কাছে যে অর্জন, মানে যেহেতু উনি ওপার বাংলা থেকে এখানে এসে শিখেছেন, ফলে আমাদের সবসময় আমরা পেয়ে গেছি, তো মানে না চোখ খুলতেই পেয়ে গেছি বলে আমরা সেই পাওয়ার মূল্যটা বুঝি না। এবং সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথের গানকে বোঝার জন্য বেশ কিছু এমন শব্দ, শুধু শব্দগত অর্থ নয়, তার যে আরও অন্য অর্থ আছে, আরও গূঢ় অর্থ আছে, সেইটাও জানতে হবে। এবং তোমার কি মনে হয় না যে রবীন্দ্রনাথকে পড়া, তার সাহিত্য, তার চিঠি, আমি যদি এই কথাটাই সাহিত্য চিঠি, মানে একদম তুমি এটা সুচিত্রাদি বলতেন যে তুমি যদি রবীন্দ্রসঙ্গীতকে ভালোভাবে জানতে, শিখতে, বুঝতে চাও, তাহলে শুধু রবীন্দ্রসঙ্গীত শিখলে হবে না।
তোমাকে রবীন্দ্রনাথের সমগ্র সৃষ্টির জায়গাটা দেখতে হবে। রবীন্দ্রনাথ কি ভাষায় গল্প লিখতেন, কি ভাষায় উপন্যাস লিখতেন, নাটক লিখতেন, কিভাবে তিনি ছবি আঁকতেন, তার ছবির ল্যাঙ্গুয়েজটা কীরকম, সেটাকেও তোমার জানতে বুঝতে হবে। তবে তুমি বুঝতে পারবে যে ওই মানুষটাই যখন গান কম্পোজ করছেন তখন গানের ভেতরে তার এক্সপ্রেশন, তার তার প্রকাশ কীরকম। সুতরাং শুধু খণ্ডিতভাবে শুধু তার গানকে বুঝলে রবীন্দ্রনাথের গানকে বোঝা হয় না বলেই আমার সুচিত্রা দি ওটাই বলতেন, যে সবটাকে বুঝতে হবে, তবে গিয়ে তুমি রবীন্দ্রনাথের গানকে একটুখানি হলেও বুঝতে পারবে। ছবির কথা এলে আমার মনে হয় যে রবীন্দ্রনাথের যে রঙের ভুবন, হ্যাঁ, এবং কারো মিলবে না কারোর সঙ্গে। একেবারেই নিজেই বলতেন যে অবন ঠাকুরকে বলতেন যে অবন আমি যে এটা কি আঁকছি রে, এটা কি স্টাইল রে, হ্যাঁ, তখন অবন ঠাকুর বলছেন রবিকা তোমার ছবি তোমার মতোই, কারোর সঙ্গে মেলে না। একেবারেই। এবং যখন কাটাকুটি করছেন, সেটা তো আরেকটা দিক, মানে প্রত্যেকটা দিকে তিনি যেভাবে, মানে সেই জন্যই এইটুকু সময়ের মধ্যে কোনোভাবেই তাকে তার চরণে আমাদের ঠাঁই হবে না কোনোভাবেই। আচ্ছা, আমাদের যাদবেন্দ্র পণ্ডা অনেকক্ষণ আগে একটি মেসেজ করেছিলেন, দেখে নিই একটুখানি কি লিখেছেন। সুপ্রভাত, কবিগুরু প্রয়াণ দিবসে খুব সুন্দর আয়োজন, অসাধারণ উপস্থাপনা, সঙ্গীত পরিবেশনা খুব ভালো লাগছে, রেডিওতেই শুনছিলাম। হ্যাঁ, রেডিও সেটে যারা ছিলেন তারা তো আবার ফিরে এসেছেন, আমরা আবার ফিরে এসেছি আপনার কাছে। এবং ফেসবুক লাইভে যারা জয়েন করেছিলেন তারা তো রয়েছেন। মৌসম মুখার্জি লিখেছেন, প্রিয়তম শিল্পীর গান, আজকের দিনে শোনা আলাদা প্রাপ্তি, যদি সম্ভব হয় এমনও দিনে তারে বলা যায়। এই গানটাই হোক। আমি অনুরোধগুলো যদি আমি একটু ভুলে যাই, তুমি আমাকে কিন্তু একটু মেঘ বলেছে যাবো যাবো, শ্রাবণের ধারার মতো, আমার এই দুটি গান আগে একজন লিখেছিলেন, আমার খুব পছন্দের গান। আচ্ছা আচ্ছা, আমি দেখছি শ্রাবণের ধারার মতো, আমি দেখছি, আমি গানের কথাটা এক্ষুনি এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু কি বলো, এমনও দিনে তারে বলা যায়। তোমার কণ্ঠে মানে আমাদের একটা অন্যরকম জায়গায় চলে যায় গানটি। আচ্ছা, এমনও দিনে তারে বলা যায়, এটা আমারও খুব প্রিয় গান। আসলে দেখো, এ প্রসঙ্গে বলি যে এমনও দিনে তারে বলা যায় প্রথম ছোটবেলায় যার কণ্ঠে শুনেছিলাম, সে শিল্পী কে জানো তো? সে শিল্পী হচ্ছেন এই রেডিওর যিনি প্রাণপুরুষ ছিলেন, পঙ্কজ কুমার মল্লিক। হ্যাঁ, এবং এমনও দিনে তারে বলা যায় তার কণ্ঠেই আমরা প্রথম শুনি, এবং তারপর শুনলাম হেমন্ত বাবুর কণ্ঠে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, এমনও দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবলি আখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব। আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে 12 মাস। তাহাতে এ জগতে ক্ষতিকার,
নামাতে পারি যদি মনোহার, শ্রাবণ বরিশনে একদা গৃহ কোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবা কার। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজলি থেকে থেকে চমকায়, যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়। এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে তারে ভোলা যায়। এমন এক ঘনঘোর বরিশায় তিনি চলে গিয়েছিলেন, কিন্তু আরও বেশি করে বোধহয় আমরা তাকে পাই আজকের দিনটাতে। আচ্ছা, এই যে 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ, আমাদের ছোটবেলা থেকে শোনার মধ্যে বা বড়দের কথার মধ্যে বিভিন্ন সময় কিছু কিছু গানের রেফারেন্স এসেছে যে এই দিনের জন্য চিহ্নিত গান। তোমার এরকম কিছু মনে হয়? একদমই নয়। আমি একদম মানে মানে আজকে তুমি কথাটা তুললে বলেই বলছি, আমি ওসব কিছুতে বিশ্বাসই করি না। আমি কোনো, সত্যি কথা বলতে আমার কাছে 25শে বৈশাখ 22শে শ্রাবণ বলে কিছু নেই। আমরা বছরে সারা বছর তার গানের ভেতরে আছি, আমরা মনেই করি না যে তার তিরোধান হয়েছে। তিনি সবসময় আছেন এবং তিনি তো নিজেই বলেছেন যে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলা করবে খেলা। তো উনি নিজেই যেখানে বলে গেছেন, তো আমরা সেই স্টেটমেন্টটাকে রেফিউট করব কি করে? ঠিকই। তো আমরা তো সেই স্টেটমেন্ট, তার সেই কথাকে সম্মান জানাবো। অতএব তিনি চলে গেছেন, আমাদের মধ্যে নেই, এই কথাটা আমি বিশ্বাস করি না। এবং এই গানটা 25শে বৈশাখে গাওয়া যায়, এই গানটা 22শে শ্রাবণে গাওয়া যায় না, এরকম কোনো সংস্কারেও আমি বিশ্বাস করি না। সেই সংস্কার মুক্ত একজন মানুষ, তাকে নিয়ে যদি আমরা কথা বলতে বসি তাহলে এই সংশয়গুলো, এগুলো প্রশ্নচিহ্ন থাকাই উচিত না। কিন্তু ওই আর কি, এটা চলে এসেছে একটা প্রতিষ্ঠান, কেউ কেউ বলেই থাকেন, ফলে চিহ্নিত করে দেওয়া হয়। কিন্তু আমারও খুব মনে হচ্ছিল যে এই যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, নাকি 25শে বৈশাখে গাওয়া যাবে না, কে বলেছি কথাটা? আসলে জীবন পথিক একজন মানুষ, যিনি এত দীর্ঘ জীবন ছিলেন বলেই আমরা আরো বেশি করে তার কাছে, একেবারে জীবনের শেষ দিকে গিয়েও এমন সমস্ত রচনার মধ্যে তিনি নিজেকে একেবারে রেখেছিলেন যে সেখানেও জীবনের কথাই বারবার বলা আছে। একদম। এবং তো উনি তো ওই কথাটাই বলছেন যে আমার তো এত মানে আমার যাওয়া তো নয় যাওয়া, তাই না? সেই সুতরাং এই কথাটা যিনি বলছেন, তাকে তিনি চলে গেছেন বলে আমি সেলিব্রেট করবো কেন সেই দিনটাকে? একেবারেই। এবং তিনি তো প্রবলভাবেই রয়েছেন, আমাদের কাছে তো রয়েছেন। এবং তুমি যেরকম বলছিলে, তোমার পরবর্তী প্রজন্মকেও তুমি শেখাচ্ছ, তুমি তাদেরকে যখন দীক্ষা দিচ্ছ বা শিক্ষা দিচ্ছ, তখন তাদের মধ্যেও এই জিনিসটাই ইনজেক্টেড হচ্ছে। এবং তারাও একটা বয়সের পরে গিয়ে, এখন হয়তো তুমি ইনজেক্ট করছো, কিন্তু আরো তাদের যখন আরো বয়স বাড়বে, 40, 45, 50-এর দিকে তারা যখন যাবে, আরো বেশি করে তখন অর্থ বুঝতে পারবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তো ভীষণভাবে চাইবো যে আমাদের, মানে আমি একটু আগে যে প্রসঙ্গটা তুমি আমি দুজনেই থাকলাম, যে বাংলা ভাষাটাকে আবার ওই জায়গাতে, মানে ওইখানে বাংলা ভাষার যে কি বলবো, তার যে রাজসিকতা, এই জায়গায় আমরা রবীন্দ্রনাথের পথ ধরেই এই ভাষাকে ভালোবাসতে জেনে মানে চিনেছি। যাদের সৃষ্টি পড়ে আমরা ভাষা চিনতে, বুঝতে, ভালোবাসতে শিখেছি, রবীন্দ্রনাথ তাদের মধ্যে অন্যতম। তো আজকে গানের ভেতর দিয়ে তার ভাষাকে আমরা যেভাবে ধরার চেষ্টা করছি, কিন্তু
তার বাইরেও যেতে হবে আমাদেরকে, আরো বড় পরিসরে তার ভাষাকে আমাদের বুঝতে জানতে হবে, আমাদের শিক্ষাক্রমের মধ্যে আনতে হবে। সেটা না হলে কিন্তু সবকিছু ব্যর্থ হবে। এইটা যেমন একটা দিক, আরেকটা দিক হচ্ছে সেই মানুষটি যখন বলছেন যে আমি কোনোদিন অত বড় বুড়ো হব না, এবং বাচ্চাদের জন্য যখন তার বিভিন্ন সময়ের রচনা আমরা পড়ি, শিশুতোষ যে রচনাগুলো, সেখানে আমরা বুঝতেই পারি না যে মানুষটার আসলে শরীরের বয়সটা এত বেড়েছে। একদমই, হ্যাঁ একদম। ওই তো বলছেন না যে ওদের আছে অনেক, কেউ যে ওদের আছে অনেক কিছু, ওরা করুক অনেক জড়ো, আমি কেবল গেয়ে বেড়াই, চাইনে হতে আরো বড়। অনেক মানুষ জয়েন করেছেন, এবং শুধু তোমার বাণী নয় গো, এই গানটির একটা রিকোয়েস্ট এসেছে, তুমি কি কেবলই ছবি। সাধনা, দুটোই বলে যাওয়ার আগে তাহলে ব্যাক টু ব্যাক এই দুটো গান। হ্যাঁ, সাধনা মজুমদার পরিবারকে নিয়ে লিখেছেন, বরানগর ডানলপ থেকে। একদম একদম। এই দেখো, তুমি কি কেবলই ছবি। কোথাও এলাহাবাদে কারোর একটা বাড়িতে একটি অয়েল পেন্টিং দেখেন, সেটাই এই গানের পেছনের প্রেরণা। এবং এমনই একটা কম্পোজিশন যে অনেক মানুষ তার অনেক ব্যক্তিগত ইমোশনের সঙ্গে এই গানকে কানেক্ট করে, তাই না? একেবারেই। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যেঠাই। এরকম লাইনটা কজন লিখতে পেরেছে? এরকম লাইন বলো আমাকে। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল আমারও নিখিল, তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি, কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি, তুমি কি কেবলই ছবি। দেখো, এটা একটা এমন গান, আমি এখনো, তুমি দেখবে সংবাদপত্র খুলবে, এখনো কেউ তার প্রিয়জনকে হারিয়েছেন অনেক দিন আগে, কিন্তু সেই প্রিয়জনকে ভুলতে পারছেন না, একটা বিশেষ দিনে তাকে স্মরণ করছেন, এবং স্মরণ করতে গিয়ে তার ভেতরে যে আবেগ কাজ করছে, সে আবেগটা প্রকাশ করার জন্য তিনি রবীন্দ্রনাথের শরণাপন্ন হচ্ছেন। তিনি বলছেন, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যেঠাই। সত্যি। সুতরাং এই যে একটু আগে বলছিলাম যে আমাদের অনেক ইমোশন মানে কি বলবো, আমাদের সংবেগ প্রকাশ করার যে আমরা ভাষা খুঁজে পাই না উপযুক্ত, সেই ভাষাটা রবীন্দ্রনাথ জুগিয়ে দেন আমাদের মধ্যে। ঠিক ওই একই রকমভাবে, ওই একই কথা, শুধু তোমার বাণী নয় গো,
হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা, এ আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিও, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, এক একটা লাইন এক এক সময় এসে আমাদের সামনে এমনভাবে দাঁড়ায় যে সত্যি সত্যি তুমি যে কথা বলছিলে শ্রীকান্তদা, যে এক এক সময় না দেখো যেই মানুষগুলোকে আমরা হারিয়ে ফেলি। এইবার দেখো, তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। ওই দেখো, তুমি যদি না দেখা দাও তাহলে আবার কি হতে পারে, সেটা একটা বর্ষার সকালে বা বর্ষার দিনে সেটার এক্সপ্রেশনটা অন্যরকম আবার একেবারেই। এবং এই মানুষটি আবার চরম রসিক ছিলেন। হ্যাঁ, তাঁর রসিকতা বোধ আমরা বিভিন্ন সময় বিভিন্ন সান্নিধ্য পাওয়া যায় যে মানুষগুলো তাদের কাছে পেয়েছি, যখন গভীর অর্থ নিয়ে এক একটা গান ধরা দেয় বা তার যে কোনো সৃষ্টি আমি বলবো, সেগুলো যখন আসছে আমাদের কাছে তখন মনেই হয় না যে এই মানুষটি আবার এরকম একেবারে মাটির কাছাকাছি এসে অন্যান্য মানুষদের সঙ্গে মিশতে পারেন। কিন্তু আবার এই যে সেই গোপেশ্বর দাঁড়ীশ্বর সেই গল্প বা ভোজন রসিক রবীন্দ্রনাথ, তিনি খুব স্বল্পভোজী ছিলেন আমরা শুনেছি, কিন্তু এক্সপেরিমেন্ট কিন্তু রান্নাঘরেও ছিল ভীষণভাবে। ঠাকুরবাড়ির রান্না তো একটা আলাদা গবেষণার বিষয়। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আসছেন, চিরকুমার সভা, খামখেয়ালি সভা, সেই সমস্ত জায়গায় এসে যখন একসঙ্গে সব মানুষগুলো জড়ো হতেন, এবং সেই সময়টা কি একটা অদ্ভুত সময় ছিল একদম। সেই একসঙ্গে যখন বসে হই হই করছেন তখন আবার বোঝাই যাচ্ছে না যে তিনি যখন লেখার মধ্যে ডুবে যান তখন সম্পূর্ণ অন্যরকম মানুষ। এবং গান কম্পোজ করার ক্ষেত্রেও মানে রসিকতাটা কীরকম ছিল যে তুমি নিশ্চয়ই জানবে, যারা আজকে অনুষ্ঠান শুনছেন তারাও নিশ্চয়ই জানেন যে অনেক সময় রবীন্দ্রনাথ কোনো একটা গান বাঁধার ঠিক পরে পরেই উনি যাদেরকে খুঁজতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন দীনেন্দ্রনাথ, যতদিন তিনি জীবিত ছিলেন। দীনেন্দ্রনাথকে না পেলে কখনো অন্য কাউকে, যে এক্ষুনি গানটা স্বরলিপি করে নিলে আমি ভুলে যাব। এবং এটা হয়েছে যে রবীন্দ্রনাথ একটা গান প্রথমে যেরকম সুর করেছেন, পরে সুরের পরিমার্জন করেছেন, একটু পাল্টে পাল্টে গেছে, এবং প্রথম সুরটি তিনি মনে রাখতে পারেননি। তো রবীন্দ্রনাথ, আমি এক্ষুনি মনে করতে পারছি না, তিনি সেই সময় উনি আশ্রমিক ছিলেন, রমা দাশগুপ্ত বোধহয় খুব সম্ভবত, আমি পদবিটা ভুল করছি কিনা জানি না। তো তারা তখন রবীন্দ্রনাথের কাছে গান শিখছেন এবং বলছেন, গুরুদেব আজকে আমাদের ওই গানটা শেখান। তো বলছেন ঠিক আছে চল বস। এবার রবীন্দ্রনাথ যখন শেখাতে আরম্ভ করেছেন, প্রথম দুটো লাইন গাইবার পর ওরা সবাই বলতে আরম্ভ করলেন যে গুরুদেব
এটা আপনি কি সুর গাইছেন ওই গানটার? এটা তো অন্যরকম সুর। তখন যে এটা অন্যরকম সুর, তখন হ্যাঁ এটা তো আপনি কয়েকদিন আগে গাইছিলেন, গানটার সুর অন্যরকম ছিল। তখন রবীন্দ্রনাথ বলেছিলেন যে শোন, আমার গান আমি মাথায় কাটবো না গোড়ায় কাটবো, তাতে তোদের খিরে, আমি যে সুরটা গাইছি এটাই আমার সুর। হ্যাঁ একেবারেই, মানে বিভিন্ন কাছের মানুষ যারা, তারা কতটা যে তাদের সৌভাগ্য ছিল যে এই মানুষটিকে এত কাছ থেকে দেখেছেন, এবং এই যে সূক্ষ্ম রসিকতাবোধ এবং চিঠিপত্রের রবীন্দ্রনাথ, তিনি আবার মানে চিঠিপত্রের রবীন্দ্রনাথ, আমার মনে হয় যে রবীন্দ্রনাথের অন্য কোনো বই না পড়ে, ছেড়ে দিলাম, শুধু ছিন্নপত্রাবলী পড়ুক, হ্যাঁ সেটাই আগে পড়ে হজম করুক সবাই, এবং সেখানেই দেখে নিক তার ক্যারিজমাটা। চিঠি লেখাকে উনি একটা অন্য আর্ট ফর্ম, সাহিত্য, পত্র সাহিত্য। আরে একটা দিক হচ্ছে অবশ্যই, যেমন আমরা জাপান যাত্রীর ডায়েরি বা যেগুলো জাপা যাত্রীর ডায়েরি, বিভিন্ন জায়গা থেকে যখন আসছেন, এখন যে ঘরে ঘরে বাটিক দেখি বা আলপনা দেখি, সেগুলো সব তো বিভিন্ন জায়গা থেকে তিনি নিয়ে এলেন, এবং সেখানে বাংলার মাটির অবশ্যই মেশালেন আবেগকে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই যে তার সঙ্গে সকলে যেতেন যারা, তারাও তো বিভিন্ন জিনিস আহরণ করে নিয়ে এসেছেন, এবং সবটা নিয়েই আসলে আমাদের বাংলা সংস্কৃতি একদমই একেবারেই। আমি ব্যক্তিগতভাবে একটু, তুমি আমি একটা জাস্ট এই মাত্র কয়েক মাস আগেই শান্তিনিকেতনে ছিলাম একটা বিশেষ কাজে, এমনি আমার যাতায়াত থাকি, তো আমি এই প্রথম উত্তরায়ণের দোতলায় উঠলাম। আচ্ছা। এবং আমি সেই ঘরটা একটু টুক করে একবার কয়েকটা মিনিট কাটাতেও পারলাম, ওই এই পাশ দিয়ে উঠে দোতলায়, যে ঘরে উনি ওনার রাইটিং টেবিল এবং সব কিছু, ওই ভেতরের ঘরটা, এবং একতলায় ওই উত্তরায়ণে একতলের ওই বড় বিরাট সিটিং রুমটা যেখানে উনি বাইরের গেস্টদের মিট করতেন। তো তুমি ওই ঘরগুলো দেখলে বুঝতে পারবে যে স্টাইল অফ আর্কিটেকচার এবং যে ডেকোরেশনের, ফার্নিচারের ডিজাইন, তাতে তুমি বুঝতে পারবে যে সারা পৃথিবীতে যত রকম স্টাইল দেখতেন, স্টাইল অফ আর্কিটেকচার হোক বা স্টাইল অফ আর্ট, তার কিছু একটা অদ্ভুত সুন্দর সংশ্লেষ তিনি তার নিজের ঘরের অলঙ্করণের ভেতরে করতেন, ইন্টেরিয়ারে করতেন। আজকাল ইন্টেরিয়ার ডিজাইন এমনকি সেটা বাথরুমের ভেতরেও আছে, সেটা এত সুন্দর করেছেন জিনিসটা, এত মানে এস্থেটিক্যালি জিনিসটাকে যে কোন হাইটে নেওয়া যায়, এবং তখন বোঝা যায় যে মানে এ মানুষটার দেখার চোখটাই অন্যরকম ছিল। আবার যখন শ্যামলীতে আমরা ঢুকি, তখন সেখানে একেবারে অন্যরকম। কিন্তু আপনারা অনেকে অনেক কিছু লিখেছেন, সেগুলো একটু পড়ে ফেলি। রিমু মুখার্জি রিট্টু খুব সুন্দর লিখেছেন। আমাদের অমরজিৎ লিখেছে, আহা কি ভালো, শ্রীকান্তদা মানেই মুগ্ধ হয়ে শুনি। অমরজিৎ, থ্যাংক ইউ, কাজের দিনে এরকমভাবে আমার সঙ্গে রয়েছিস, খুব খুব ভালো। আমার সঙ্গে না, শ্রীকান্তদার সঙ্গে রয়েছিস অ্যাকচুয়ালি, আমরা সবাই একসঙ্গে রয়েছি আসলে। হ্যাঁ, কাকলি সাহা লিখেছেন, প্রতিটি শব্দ যেন হৃদয়ে ছুঁয়ে যায় দাদার গানে। অনুষ্কা ব্যানার্জি জয়েন করেছেন, থ্যাংক ইউ। শিল্পী তাঁর নিজস্বতার শ্রোতার মনে জায়গা করে নেন, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। স্বাতী বিশ্বাস লিখেছেন, সুপ্রিয় রায় আমার আরও একজন অত্যন্ত প্রিয় মানুষ, শ্রীকান্তদাকে দেখলে শুনলে মন ভালো হয়ে যায়। সংযুক্তাকে আজ আমার জীবনে হ্যাঁ, সুপ্রিয় লিখেছেন যে আমার জীবনে বিরল একটু হিংসে দিলাম। আমরা না বলে বলে হিংসে করি, সুপ্রিয় দাদা থ্যাংক ইউ, আমিও এটা করি। হ্যাঁ, কাকলি সাহা লিখেছেন, দাদার কথা ও গান যেন চুম্বকের মতো টানছে। আসলেই তাই, মানে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে শ্রীকান্তদাকে কবে পাবো। আসলে 25শে বৈশাখেও একবার কথা হয়েছিল, আপনারা অনেকেই জানেন, কিন্তু সেদিন অন্য একটা কাজে ব্যস্ত থাকায় আমরা তাকে পাইনি। আজ পেয়েছি, সেটা আমাদের কাছে পরম প্রাপ্তি। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে একটা সুন্দর করে হোয়াটসঅ্যাপ করেছেন 9903659992 এই নাম্বারে। শুভ সকাল সংযুক্তাতি, কবিগুরুর তিরোধান দিবসে শ্রদ্ধা জানাই নত শিরে। সঙ্গে রয়েছেন শ্রীকান্তদা, কবির গানে কবির সুরে। মধুমাখা পুরনো স্মৃতি, যায় না তাকে ভোলা, কবির কথা কাহিনীগুলি অন্তরে দেয় দোলা। গানে গানে প্রজাপতি পাখা যেন মেলে, বিশ্ব মাঝারে আনন্দধারা বইছে তালে তালে। আমরা অনেকের সুন্দর সুন্দর হোয়াটসঅ্যাপ পেয়েছি। আচ্ছা, রবি ঠাকুরের অন্তিম নয়, অনন্তের যাত্রা শুরু হয়েছিল, তা এখনো চলছে, যা ভবিষ্যতেও চলবে। অনন্ত পথ চলেছি হায় জীবন পথের বাঁকে।
ফোটেনি ফুল ফোটেনি আজ জুথির শাখে শাখে, তাই তো আমার বেদন ক্ষতে তোমায় পুঁজি মনে, তুমি এসো এসো প্রভু বিনা আয়োজনে, তোমার চরণ ধুয়ে দেব আমার অশ্রু দিয়ে, তুমি প্রভু এসো ওগো সকল আলোক নিয়ে। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, তবু মনে রেখো। অনুরোধ এসেছে মোহনা ব্যানার্জি বেহালা থেকে লিখেছেন। কত গানের যে অনুরোধ আসছে আমি জানি না, আর বেশি সময়ও আমি জানি অনুরোধ তো থাকবেই, খুব স্বাভাবিক। এই দেখো, মানে রবীন্দ্রনাথের আমি যদি জার্নির কথা বলি, একটু আগে কেউ বললেন না যে অন্তিম যাত্রা না, অনন্ত যাত্রা। এবং তুমি জানবে, আমরা সবাই জানি সংযুক্তা, যে রবীন্দ্রনাথ এই জার্নিটাকে কিন্তু অনেক রকমভাবে দেখেছেন। হ্যাঁ, মানে ওনার কাছে ডেস্টিনেশনটা সবসময় ইম্পর্টেন্ট ছিল না, ওনার কাছে পথ চলার আনন্দটা সব থেকে বড় ছিল, রাইট? তো এই যে একটা জার্নির ভেতরে উনি ওনার জীবনটাকে কিভাবে দেখছেন, যদি আমি বলি, দেখো ছিন্ন পাতার সাজাই তরুণী, একা একা করে খেলা, অনুমনা যেন দিকবালিকার, অনুমনা যেন দিকবালিকার, ভাসানো মেঘের ভেলা, ছিন্ন পাতার সাজাই তরুণী, একা একা করে খেলা। এইবার দেখো কি বলছেন। যেমন হেলায় অলস ছন্দে, কোন খেয়ালির কোন আনন্দে, যেমন হেলায় অলস ছন্দে, কোন খেয়ালির কোন আনন্দে, সকালে ধরানো আমার কুল, ঝরানো বিকাল বেলা, ছিন্ন পাতার সাজাই তরুণী, একা একা করে খেলা। গানের কথাগুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলেই আমরা বুঝতে পেরে যাব এই জার্নিটাকে উনি কি ভাবে দেখছেন। যে বাতাস নেই ফুলের গন্ধ, ভুলে যায় দিন শেষে, তার হাতে দি আমার ছন্দ, কোথা যায় কে জানে সে, লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মোর সকলি হারায়, যেন যেন চিরদিন আমি পথের নেশায় পাথেয় করেছি হেলা, ছিন্ন পাতার সাজাই তরুণী, একা একা করে খেলা। এই হচ্ছে ওনার ফিলসফি অফ লাইফ। চিরদিন আমি পথের নেশায় পাথেয় করেছি হেলা, এই হচ্ছে কথা। এবং তুমি যেভাবে একা একাটা বললে না, এই যে জটিলদা বলতেন কথাটা, বা তোমাদের অনেকের কাছেই আমরা শুনি যে কথাটা বলা, এইটা আমরা জটিলার কাছেও শিখেছি। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ গান বলতেন অ্যাকচুয়ালি। যে কথা একটু আগে বলছিলাম, যে সঙ্গীত শিক্ষার আসরে যখন পড়াতেন কথাগুলো, সুচিত্রা মিত্রই হন বা যিনি যখন মানে শিক্ষা গুরু হিসেবে থাকতেন, তো এই যে কথাগুলো পড়া, তোমার কথায় বারবার আমরা সঙ্গীত চিন্তার প্রসঙ্গ পেয়েছি। সঙ্গীত চিন্তা ধর্মগ্রন্থ সঙ্গীতের, তাই না? একেবারে আমি তো অন্তত তাই মনে করি। এবং রাগরাগিনীর যে অবয়বগুলো আঁকা আছে ওখানে, এক একটি রাগ, ভৈরব, মুলতান, আমি আরেকটু এই কথাটাকে একদম, হ্যাঁ এটা তো আছেই, কিন্তু আরও এক ধাপ এগিয়ে আমি বলি যে যারা রবীন্দ্রনাথের গান একটু ডেপথে গিয়ে, গভীরতায় গিয়ে শিখতে চাইছেন, যে প্রসঙ্গটা একটু আগে আমরা ছুঁয়ে গেছি, যারা সেটা করতে চাইছেন, তাদের অবশ্যই রবীন্দ্রনাথ এই সঙ্গীত চিন্তা পড়া উচিত। সঙ্গীত চিন্তা কেন পড়া উচিত? যে সঙ্গীত চিন্তাতে বিভিন্ন আর্টিকেল বা লেখায়
বা চিঠিপত্রে, তার একটা সংকলন তো সঙ্গীত চিন্তা, তাতে আমরা বুঝতে পারবো যে সঙ্গীতটা রবীন্দ্রনাথের জীবনে কি ছিল, উনি মিউজিককে কিভাবে দেখেছেন, হোয়াট ওয়াজ মিউজিক টু হিম, তার কাছে সঙ্গীত কি ছিল। এক, দুই, তিনি নিজে কিভাবে সঙ্গীত তার নিজের জীবনে আত্মস্থ করেছেন, এবং সেটা করতে গিয়ে আমরা দেখব যে রবীন্দ্রনাথ কখনো কোনো প্রথাগত শিক্ষা নেননি, ঠিক আছে। এবং সেজন্য তুমি এটাও জানো যে রবীন্দ্রনাথকে সেই সময়ের যারা পণ্ডিত বা ওস্তাদ ছিলেন তারা রবীন্দ্রনাথকে খুব একটা নম্বর দিতেন না, তারা মনে করতেন যে এই লোকটা গান বাজনা জানে না, শেখেননি কখনো, হ্যাঁ, এবং জানে না বলেই সে রাগরাগিনীর ব্যবহারও ঠিক মতো জানে না ইত্যাদি প্রভৃতি। এই সমস্ত প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু সেটা নিয়ে আলোচনা করতে গেলে দিন কাবার হবে বা অন্য প্রসঙ্গ। বলতে যেটা চাই সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ কিভাবে তার গান কম্পোজ করেছেন, কোন জায়গা থেকে, কোন ভাবনা থেকে, তার সঙ্গীত দর্শনটা কী ছিল, এটা আমাকে জানতে হবে। এটা যদি আমি একটুখানি জানি তাহলে রবীন্দ্রনাথের গানটা আমাকে কি অ্যাপ্রোচ নিয়ে গাইতে হবে সেটাও আমি একটু বুঝতে পারবো। আমি কথাটা বোঝাতে পারলাম? একদম, শিক্ষার্থীদের কাছে এটা মাস্ট যে আমি রবীন্দ্রনাথ নিজের গানকে কিভাবে দেখেছেন সেটা যদি আমি একটুখানি বুঝতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে রবীন্দ্রনাথ কিভাবে চেয়েছিলেন যে তার গানটা কিভাবে গাওয়া হোক, রাইট? কারণ তিনি তার জীবদ্দশায় তার গানের অনেক ডিস্টরশন দেখেছিলেন, রাইট? এবার আমরা সবাই তো দেখো সংযুক্তা, আমরা সবাই চেষ্টা করছি, আমরা তো জানি না যে রবীন্দ্রনাথ এই কথা বারবার বলেছেন প্রশান্ত মহলানবিশকে বলেছে, বুলাবাবু যে দেখো আমার গানটা যাতে একটু রস থাকে, একটু যেন ভালোবেসে সবাই আমার গানটা গায়, আমার গান মনে হয়, স্টিম রোলার দিয়ে আমার গানটাকে চিনেছে, আমার গান যাকে আমার গান বলে মনে হয়। এবার রবীন্দ্রনাথের গানের ভেতরের যে স্পেশাল ফিচারগুলো সেটা কি, সেটাকেই আমাদের সারা জীবন ধরে বোঝার চেষ্টা, সেটাকেই আমাদের গান গাওয়ার ভেতরে ধরার চেষ্টা, যাতে আমরা তো জানি না যে রবীন্দ্রনাথের গানের আইডিয়াল ফর্মটা কি, সেটা তো এরকম নয় যে গীতবিতানের সব গান একদম একটা রেফারেন্স হিসাবে গেয়ে দেওয়া আছে, নট দ্যাট, ঠিক আছে। আমরা রবীন্দ্রনাথের গান কাদের গান শুনি, যারা রবীন্দ্রনাথের পরবর্তীকালে যারা রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করলেন তারাও আমাদের মতো রবীন্দ্রনাথের মতোই তারাও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। পঙ্কজ মল্লিক, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, অশোক তরু বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, সাগর সেন, আমাদের এই সমস্ত বরেণ্য শিল্পীরা, তারা তো রবীন্দ্রনাথের গানকে আমাদের কাছে বয়ে এনেছেন, পৌঁছে দিয়েছেন। এবং একই গান যখন বিভিন্ন শিল্পী গাইছেন, একটাই গান এক একজন শিল্পীর গায়কিতে তার অনেক রকম দেখতে পাচ্ছি, এবং তার গানটাকে আরও ভালো করে চিনতে পাচ্ছি। সেই জন্য আমার মনে হয় যে সেইটা যেমন করতে হবে, একই সঙ্গে রবীন্দ্রনাথ কিভাবে চেয়েছিলেন যে তার গান কিভাবে গাওয়া হোক, এবং কোন ভাবনা থেকে, কোন সঙ্গীত দর্শন থেকে রবীন্দ্রনাথ তার নিজের গানকে সৃষ্টি করেছিলেন সেটা আমাদের জানতে হবে। সেটা না জেনে রবীন্দ্রনাথের গানের পেছনে লেগে থাকা, সেটা আমার মনে হয় খুব একটা জায়গার পরে আর যাওয়া যাবে না। তার গানকে যদি আরেকটু ভেতরে গিয়ে আমাদের জানতে বুঝতে হয়, সঙ্গীত চিন্তাকে আমাদের একটু পড়তেই হবে। আরও একটা জিনিস হচ্ছে, এখন যারা রেকর্ড করছেন, এখন তো ফরম্যাট পাল্টে গেছে, ওই গুটি কয়েক গানের মধ্যেই ঘোরাফেরা করছেন, কিন্তু তার যে একটা বিশাল যে একটা ক্যানভাস, সেইটাকেও একটু দেখা, সেটা ভীষণভাবে দেখার দরকার। যে রবীন্দ্রনাথের গান প্রায় 2100 না 2200 মতো গান, কিন্তু পার্সেন্টেজ বা শতকরা হিসেবে খুব বেশি গান মানুষের কাছে এখনো আসেনি বা অতখানি জনপ্রিয়। এবার এটা হতেই পারে যে কিছু গান খুব রবীন্দ্রনাথও একটু জনপ্রিয়তার খাঁচায় আটকে গেছেন কোনো কোনো জায়গায়, হ্যাঁ। যেমন আমাদের গান, যদি আমরা একটু গানকে জনপ্রিয়তার মাপকাঠিতে না দেখে আর একটু তার বিয়ন্ডে গিয়ে একটু শুনি, তাহলে আমার মনে হয় আমাদের নিজেদেরও উপকার হয় একটুখানি, হ্যাঁ। নইলে আমরা রবীন্দ্রনাথের গানকেও ভীষণই একটা ওই ছোট বৃত্তের মধ্যে আটকে রাখবো, হ্যাঁ। ঘুরে ফিরে ওই একই জায়গা হতে থাকে। আমি কি যেমন একটি গান ইদানিং একটুখানি গাইছি, আমি কি একটুখানি শোনাবো? যেমন এই গানটা আমিও ছোটবেলায় শুনে বড় হয়েছি, কিন্তু খুব একটা কাউকে গাইতে শুনি না, তো ইদানিং একটু আমি গাইবার চেষ্টা করছি, হ্যাঁ। আমার বড় প্রিয় গান, বর্ষার গান, একটুখানি আমি শোনাবার চেষ্টা করি। আর আমি আরো একটা জিনিস দেখি, হ্যাঁ বলো। তোমার সুন্দর হাতের লেখায়, খাতায় হাতের আমি লেখা, খাতাটা খুব চচ্চড়ি অবস্থা হয়ে আছে, যাই হোক, কতদিনের পুরনো খাতা, এবং কত দিনের সঙ্গী তোমার, সেটা বোঝা যাচ্ছে। যেমন রবীন্দ্রনাথ তোমার সঙ্গী, আমাদের সঙ্গী, সেরকম ভাবে একটু জি সাপে করছি। দেখো, এও দেখো,
যাবো? কি বেদনা মোর জানো সে কে তুমি জানো, ও গমিতা মোর অনেক দূরের মিতা, ও গমিতা। বাদল বাতাস বেপে হৃদয় উঠেছে কেঁপে, ও গো সে কে তুমি জানো, উৎসুক দুঃখ জাগরণ কি হবে হায় বৃথা, ও গমিতা মোর অনেক দূরের মিতা, ও গমিতা। ও গমিতা মোর অনেক দূরের মিতা, আমার ভগন দ্বারে রোপণ করিলে যারে, সজল হাওয়ার করুণ পরশে সে মালতী বিকশিতা, ও গো সে কে তুমি জানো, তুমি যার সুর দিয়েছিলে বাঁধি মোর কোলে আজ উঠেছে সে কাঁদে, ও গো সে কে জানো, সেই যে তোমার বিনাশে কি বিস্মৃতা, ও গমিতা মোর অনেক দূরের মিতা, ও গমিতা। আজি নিবিড় তিমির জামিনী বিদ্যুৎ সচকিতা, ও গমিতা মোর অনেক দূরের মিতা, ও গমিতা। সুদূরের মিতা, মনের মিতা, প্রাণের মিতা। আর এই মুহূর্তে একজনের কাছ থেকে এমন অসামান্য একটি গানের অনুরোধ এসেছে, সুপ্রিয়দা লিখেছেন, বুঝিয়ে এলো বুঝিয়ে এলো, আশ্চর্য গান। এই মানুষগুলোকে আমি অন্তত আকাশবাণীতে কাজের সূত্রে পেয়েছি, এটাও সত্যি সত্যি আমার কাছে পরম প্রাপ্তি। বুঝিয়ে এলো গানটার সঙ্গে আমার না একটা খুব নিজের ব্যক্তিগত সুখস্মৃতি জড়িয়ে আছে। এই গানটি আমি প্রথম আমি যখন আমার নিজের অ্যালবামে গিয়েছিলাম, কিন্তু তার আগে এই গানটি একটা বিশেষ প্রয়োজনে আমার শিখতে হলো গানটা। সেটা হচ্ছে উৎপল দত্তের, প্রভাত প্রতিম উৎপল দত্তের যে থিয়েটারের দল ছিল পিএলটি, পিপলস লিটল থিয়েটার, পিএলটি একটি প্রোডাকশন করেছিল 69 রোজমেরি অ্যাভিনিউ বলে একটা নাটক হয়েছিল। অবশ্যই উৎপল দত্ত তখন আর জীবিত নেই। তো এই নাটকে এই গানটির ব্যবহার করবেন বলে তখন এই পরিচালক যিনি ছিলেন দীপ্তেশ দা, উনি আমাকে অনুরোধ করেছিলেন যে এই গানটা যদি একটু রেকর্ড করে দেন, আমরা নাটকে ব্যবহার করব। প্রসঙ্গত বলি, এই নাটকে অভিনয় করেছিলেন মাধবী চক্রবর্তী। এবং যেটা বিশেষ করে বলার, সেটাই আমি বলার জন্যই এই কথাটা তুললাম, যে এই গানটি দক্ষিণ কলকাতায় উৎপল দত্তর যে বাড়ি, তার একতলাতে একটা ছোট্ট রেকর্ডিংয়ের সেট আপ করা হয়েছিল। সেই রেকর্ডিং সেট আপে আমি গিয়ে গানটা রেকর্ড করেছিলাম। এবং তারপর আমার সৌভাগ্য এবং সুযোগ হয়েছিল উৎপল দত্তর বাড়ি, তখনও শোভাদি বেঁচে রয়েছেন, যদিও শোভাদি সেদিন বাড়িতে ছিলেন না, গোটা বাড়িটা ঘুরে দেখার সুযোগ হয়েছিল। এবং গোটা বাড়িতে কোনো এমনি ব্ল্যাঙ্ক দেয়াল নেই, বুঝতে পেরেছ, সবটাই বই। হ্যাঁ, কোনো এমনি কোনো দেওয়াল ছিল না, শুধু বই। মানে আমি ওরকম বইয়ের কালেকশন আমি খুব দেখিনি, আমি হয়ে গেছিলাম। এবং তারপর 3 তলার ছাদে একটি ঘর, যে ঘরে উৎপল দত্ত রিল্যাক্স করতেন এবং গান শুনতেন, সে ঘরে একটা সোফা পাতা রয়েছে, একটা খুব হাইফাই সাউন্ড সিস্টেম ছিল। সেই ঘরটা বন্ধ থাকে এবং সেই ঘরটা একটা চেস্ট অফ ড্রয়ার্স রয়েছে এবং তার ভেতরে উৎপল দত্তের নিজের ব্যক্তিগত সংগ্রহের সমস্ত রেকর্ডগুলো রয়েছে।
সেই ঘরটায় ঢুকেও আমার একটা মানে শিহরণ হয়েছিল। হ্যাঁ, আমি যখন কল্পনা করছি যে এখানে উনি বসে গান শুনছেন, ওরে বাবা। তো সেটাও আমার কাছে খুব সাংঘাতিক অভিজ্ঞতা। তো ঠিক এই সেই তখনই নাটকের প্রয়োজনে শেখায় গানটি। বুঝিয়ে এলো ওরে প্রাণ, এবার ধর দেখি তোর গান। বুঝিয়ে এলো ওরে প্রাণ, এবার ধর দেখি তোর গান। বুঝিয়ে এলো ওরে প্রাণ। ঘাসে ঘাসে খবর ছোটে, ধরা বুঝি শিউরে ওঠে। দিগন্তে ওই স্তব্ধ আকাশ পেতে আছে কান। এবার ধর দেখি তোর গান। বুঝিয়ে এলো ওরে প্রাণ। কত বছর পর একটি কণ্ঠ আমার কানে ভেসে উঠলো, মানে এলো তোমার গলার সঙ্গে সঙ্গে। আমি ছোটবেলায় যাকে মাস্টারমশাই হিসেবে, রবীন্দ্রনাথের গানের মাস্টারমশাই হিসেবে পেয়েছিলাম, তোমরা জানি না, এখানকারই মানুষ তিনি, সত্যব্রত দেব। জামশেদপুরে আমি যেখানে বড় হয়েছি সেখানে রবীন্দ্রনাথের গান এবং রবীন্দ্র চর্চার আমি নামটির সঙ্গে পরিচিত, পুরোহিত ছিলেন তিনি। আমার মানে তার। তুমি কি জামশেদপুরের মেয়ে? হ্যাঁ। কোথায় থাকতে জামশেদপুরে? টেলকো কলোনি। ও আচ্ছা, কারণ আমার সাথেও মানে ছোট্টবেলার অনেক স্মৃতি আছে, সেগুলো অনুষ্ঠান হয়ে যাবে। হ্যাঁ, পরে গো। তো সেই মানুষটির মুখ আমার সামনে ভেসে উঠলো, তার কণ্ঠে এই গানটা এতবার শোনা, এবং শেখানোর চেষ্টা করতেন বেশ অশ্রুত বেশ কিছু গান, এবং রণদা যেতেন খুব, তার কাছ থেকে এই ধরনের গান আমরা শুনতাম। শঙ্করচন্দ্র দে কি লিখেছেন একটু পড়ি, অনেকক্ষণ মেসেজ পড়া হয়নি, আর বেশি সময়ও বাকি নেই। শয়নে স্বপনে জাগরণে সর্বদা তিনি থাকেন আমার সঙ্গে, তিনি আমার সাথ, তিনি আমার আলোক দিশারি, আমার রবীন্দ্রনাথ। বেঁচে থাকার মন্ত্র মোরে করেছেন মোরে দান, হৃদ মন্দিরে যত্নে রাখা আমার গীতবিতান। শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে লিখেছেন। প্রিয়াঙ্কা ভট্টাচার্য জয়েন করেছেন। রবীন্দ্রনাথকে ধারণ করতে এমনকি শুনতে গেলেও বোধহয় একাধিক জীবন লাগে। কত বড় সৌভাগ্য আমরা তাকে মাতৃভাষায় পেয়েছি। এই গানের রস তো সারা পৃথিবীর মধ্যে একমাত্র আমরাই সম্পূর্ণ পাই। সুপ্রিয়দা লিখেছেন। আসলেই তাই, মানে আমরা খুব রবীন্দ্রনাথকে তাঁর মাতৃভাষা আর আমাদের মাতৃভাষা যে এক, এটা যে আমাদের কাছে কত বড় প্রাপ্তি। সত্যি সত্যি। শঙ্কর বন্দ্যোপাধ্যায় জয়েন করেছেন। দত্তাত্রেয় রয় দেখছেন। দেবাশিস নন্দী অসাধারণ রক্তকরবীর সেই সময়ে যখন প্রসঙ্গ ছিল তখন আপনি লিখেছিলেন এই গান, এই আবেগ শ্রীকান্তদা ছাড়া বুকের গভীরে ঢোকে না। সত্যি কথাই তাই। অনেকে, সুতনুকা মাইতি জয়েন করেছেন, আমি নামগুলোই পড়ছি। তিলক পাল জয়েন করেছেন। অনেক গানের অনুরোধ। শান্তনু সেনগুপ্ত, বন্ধু রহ সাথে, চিরসখা ছেড়ো না, এই গানটির অনুরোধ আছে। খুবই সুন্দর অনুষ্ঠান হচ্ছে। তোমার হৃদয় আমার আপন হাতের দোলে, হাওড়া বেলেপোল থেকে লিখেছেন গৌতম চ্যাটার্জি। আরও প্রচুর রত্না সাহা। খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান। অনেক গানের অনুরোধ, আমি জানি না এইবার আমার মনে হয় সবই একটু করে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি। আমার হৃদয় তোমার আপন হাতের দোলে, দোলাও 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 আমার হৃদয়। কে আমারে কি যে বলে, কে আমারে কি যে বলে,
মুশকিল, অনেক গান মাথার ভেতরে গজগজ করবে, কিন্তু সেই বেশি গাওয়ার সময় হবে না। সময় কিন্তু আর এই যে বেশি তুমি নেই। একটু স্বল্পশ্রুত গানের কথা বলছিলে না, ইদানিং বিগত 1-2 বছর এই গানটি আমি আগে 2বার রেকর্ড করেছি। একবার আমি একা করেছি এবং একবার আমার মানে কি বলবো, আমার বোনের মতো এবং আমার প্রিয় শিল্পী এবং এই মুহূর্তে তোমাদের সকলের প্রিয় শিল্পী জয়তী, জয়তী। আমরা দুবার আমরা দুজনেও একবার একটা ডুয়েটও রেকর্ড করেছি একবার। সেটা হচ্ছে এই গানটি আমরা জানি মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে, তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে নীরবে একাকী আপন মহিমা নিলয়ে। এইটার একটু সামান্য পাঠান্তর, একটু কয়েকটা শব্দকে বদলে দেওয়া সুরান্তরও রয়েছে। এবং এর একটা সুরান্তর। এটি আমি রেকর্ড করেছি 2বার। তবে যারা রবীন্দ্রনাথের গানকে খুব বেশি ভালোবাসেন, অনেক মানুষ আছেন তো যে ভীষণ স্পর্শকাতর, তারা আবার আমাকে বলেছিলেন যে রবীন্দ্রনাথের গানের সুর বানিয়ে গান করবেন না, ঠিক আছে? তো এক্ষুনি স্বরবিতানের সংখ্যাটা মনে পড়ছে না, তবে এই গানটি 3য় খণ্ডে খুঁজলে পাবেন। গানের কথাটাও সামান্য আলাদা, দেখুন। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব কি লাগে একাকী ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব কি লাগে একাকী ভ্রমি বিস্ময়ে, তুমি আছো বিশেষর সুরপতি অসীম রহস্যে নীরবে একাকী তব আলয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব কি লাগে একাকী ভ্রমি বিস্ময়ে। এই সুরটিও অদ্ভুত সুর এবং অদ্ভুত। আমার একটু ধরো শুদ্ধ কল্যাণ, একটু ভোপালি মেশানো সুর, কিন্তু কি অপূর্ব এই এই গানটা। গানটা আমার সৌভাগ্য হয়েছিল রণদার কাছে শেখার। আচ্ছা, আমাদের হাতে মিনিট 3 রয়েছে। ও, আমি তাহলে শেষ গানে যেতে হবে মনে হ্যাঁ, হচ্ছে। কৃতজ্ঞতা জানাই আজকের এই বিশেষ দিনে তোমাকে পাওয়া। সত্যি সত্যি আকাশবাণী কলকাতা এবং আমাদের 107 FM রেনবোর পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আবার নিশ্চয়ই এরকম একটা আসরে তোমার সঙ্গে মানে মুখোমুখি এরকম লোভটা আমি জানিয়ে রাখলাম আমার। মাখনদাকেও ধন্যবাদ, খুব সুন্দর সময় আমরা কাটালাম। আর আপনারা যারা এতটা সময় আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককে অনেক ধন্যবাদ। আবার কাল আপনাদের সঙ্গে দেখা হবে আমার সকালবেলায় সুরমহলে, আপনাদের বাহ। আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সবাইকে আমার তরফ থেকেও ধন্যবাদ। এবং আমার সঙ্গে কিবোর্ডে থাকলো শুভেন্দু, কিন্তু ওকে আমরা মাখন নামেই বেশি ভালো করে চিনি। এছাড়াও সংযুক্তাকে নেপথ্যে আরও অনেকে সাহায্য করছেন স্টুডিওতে কারিগরি দিক থেকে, তাদের সবাইকে আমার ধন্যবাদ জানানো থাকলো। আজকে অনেকে হয়তো দিনের বেলায় অনেক কাজকর্মে অনেকে ব্যস্ত আছেন, কিন্তু তার ভেতরেও সময় করে যারা আজকে আমাদের সঙ্গে থাকলেন, আমাদের বিশেষ ধন্যবাদ জানবেন। হাতে যা সময় রয়েছে, আমার শেষ গানটা পুরোটা গাইবো না, একটুখানি শুরু করি মাঝখান থেকে। 2 মিনিট আছে 2 মিনিট আছে। তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে,
কাটবে গদিন আজও যেমন দিন কাটে, আহা এমনি করে বাজবে বাঁশি নাটে। ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভোরে, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এ বাটে, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। সকল খেলায় করবে খেলাই আমি, আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বহু ডোরে। আসবো যাব চিরদিনের সেই আমি, তখন আমায় নাই বা মনে রাখলে। তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এ বাটে।